ওকে, আমার স্ক্রিন কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? সবাই একটু রেসপন্স করবেন ক্লাসে। দেখতে পাচ্ছেন না? জি। তো আজকে মেইনলি আমরা যে দেখব যে আমাদের এই পাইথন দিয়ে আমরা কিভাবে অ্যাকচুয়ালি এই পাইথনকে ইউজ করে বিভিন্ন ভাবে আমাদের ডেটাগুলোকে দেখতে পারি এবং ভিজুয়ালাইজ করতে পারি। এই আমাদের কিন্তু এখন সবকিছুই বলতে গেলে ডিজিটালাইজ হয়ে হয়ে গিয়েছে। তো আমাদের চারপাশে কিন্তু সবকিছুই ডেটা রিলেটেড কাজই হচ্ছে। তো আমাদের যদি একটা এখন যদি চিন্তা করি যে কোনো মানুষের ক্ষেত্রেই আমরা যদি এই প্রোগ্রামিং স্কিলটা না থাকে এটা কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। তো আমরা যদি পাইথনকে একটা টুলস হিসেবে হাতিয়ার হিসেবে ইউজ করে আমরা এটাকে কাজে লাগাইতে পারি সেটা কিন্তু আমাদের জন্য বেনিফিট হিসেবে কাজ করবে। তো আমি যদি দেখি পাইথন কিন্তু একটা খুবই শক্তিশালী টুলস বর্তমানের ক্ষেত্রে। পাইথন দিয়ে আমরা অ্যাকচুয়ালি সিম্পল ক্যালকুলেটরের কাজও যেমন করতে পারি, খুব ইজিলি আমরা কিন্তু আমাদের যে ডেটা গুলো আছে সেগুলোকে আমরা আবার রিপ্রেজেন্টও করতে পারি খুব সুন্দর করে। সেই জিনিসগুলোই আজকে কভার করব এবং সামনের দিকে আমরা একটু অ্যাডভান্স টপিকও দেখব। হয়তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে একটু সমস্যা হতে পারে। সমস্যা নেই, আমি একদম ভেঙ্গে ভেঙ্গে সব জিনিসগুলো বুঝিয়ে দেব। আপনারা আসলে আজকে দেখতে পারবেন যে আমরা পাইথনটাকে কিভাবে ইউজ করতে পারি। তো আমি শুরুতেই যদি চলে যাই আমার একদম, আমি আপনাদের জন্য একটা পাইথনের জন্য কোড রেডি করে রেখেছি। আমি এখানে ক্যাগল প্ল্যাটফর্মে কাজ করছি। আপনারা বিভিন্ন মাধ্যমেই কাজ করতে পারেন। আমাদের ইউজুয়ালি ভিজুয়াল স্টুডিওতেও ক্লাস মানে ক্লাস কন্ডাক্ট করা হয় পাইথনের ক্ষেত্রে। তো যদি আমি একদম সিম্পলি দেখি, আমি কিন্তু এখানে যদি ক্যালকুলেশন করি, সিম্পল ক্যালকুলেশন, এইটাও কিন্তু আমরা পাইথনের মাধ্যমে দেখেন আমরা একটা কোড বক্স করে এখান থেকে আমরা সেই ক্যালকুলেশনটা করতে পারছি। আমি এখানে যদি আবার এই যে +4 ইয়াটা দিয়ে দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার নতুন একটা বক্স পেয়ে যাব, যেটা আমরা নতুন ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি ইউজ করতে পারি। যে কোনো সংখ্যার যে কোনো ক্যালকুলেশনে কিন্তু এখানে করা যায়। ফর এক্সাম্পল, আমি যদি একটা বিয়োগ করার চেষ্টা করি, সেই কাজটাও কিন্তু আমি ইজিলি করতে পারছি। তো একদম পাইথন দিয়ে আমরা নর্মাল যে ক্যালকুলেটর সেই রকমই ইউজ করতে পারি। তো এখানে যদি আমি এই ম্যাথটাও করতে যাই, আমি যদি যেটা রেডি করে রেখেছি, সেই ম্যাথটা করতে গেলে কিন্তু আমাদের যে বদমাস রুল আমরা ম্যাথের ক্ষেত্রে শিখে আসি, এই বদমাস রুলই কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। বদমাস রুল হিসাবে আমাদের এখানে অ্যাকচুয়ালি ফার্স্টে কোনটা কাজ হওয়ার কথা? অবশ্যই ফার্স্টে হবে যে ডিভিশনের কাজ। বদমাসে কি বলে? BOD, ডি ফর ডিভিশন। দেন এম, এম দিয়ে মাল্টিপ্লিকেশন। তারপর এ দিয়ে আমরা এডিশন এবং লাস্টে থাকে হলো সাবট্রাকশন। এই তো আমাদের বদমাস রূপ। তো আমি যদি এখানে করি, আমার হিসাব যদি আমরা মুখে মুখে করি, সহজ ম্যাথ যেহেতু মুখে মুখে করা যায়, ফার্স্টে যদি ডিভাইড করি তাহলে 4/4 কত আসবে? 1। 1 এর সাথে 3 যদি ইন্টু করি, মাল্টিপ্লাই করি, তাহলে হয়ে যাবে হলো 3 × 1 = 3। তার সাথে 4 অ্যাড করলে আমাদের কত আসবে? 7। তো আমি যদি কোডটাকে রান করে দেই, দেখেন আমাদের 7.0 সুন্দর মতো চলে এসেছে। আবার আমরা যে বিভিন্ন পাওয়ার ইউজ করে থাকি, x², y², সেই পাওয়ারও কিন্তু এখানে করা যায়। সেটা আমরা কিভাবে নোট করি? এটাও কিন্তু এইভাবে আমরা ক্যাপের মতো দিয়ে আমরা নোট করতে পারি। তাহলে 3² যদি দিই, সরি এখানে একটা স্পেসের জন্য ঝামেলা হয়েছে, একটু দাঁড়াও, আই গেস একটু সমস্যা হচ্ছে, একটু দাঁড়াও।
ও সরি ফর মাই মিস্টেক, আমি একটু মিস্টেক করে ফেলছি। আমাদের পাইথন না, আমরা আর এর ক্ষেত্রে আমরা এভাবে করতে পারি, কিন্তু পাইথনের ক্ষেত্রে আমরা ডাবল স্টার দিয়ে কিন্তু আমি এই এক্সপোনেনশিয়ালটা করতে পারি। সরি ফর মাই মিস্টেক, হঠাৎ করে আর কি দুইটি ল্যাঙ্গুয়েজে কাজ করতে গিয়ে একটু ঝামেলা হয়ে গেছে। তো এভাবে করে আমরা কিন্তু পাওয়ারটা দেখতে পারি। তো আমি যদি পরের লেভেলে চলে যাই, সেই ক্ষেত্রে আমরা এখন দেখব হলো ভেরিয়েবল। ভেরিয়েবল বেসিক্যালি কি জিনিস? ভেরিয়েবল হইলো আমাদের বলতে পারেন একটা ট্যাগ, আমরা যে নাম দেই সেই রকম হইলো নাম। তো আমরা যদি বলে থাকি আমার নাম আকিব, সো এইখানে কিন্তু এরকম আকিব নেমে আমাকে চিহ্নিত করতে পারবে। সো এই ভেরিয়েবল কিন্তু অনেকগুলো রয়েছে আমাদের ইয়ার ক্ষেত্রে, পাইথনের ক্ষেত্রে। তো আমরা পাইথনে ভেরিয়েবলটা কিভাবে ডিক্লেয়ার করতে পারি? ফর এক্সাম্পল, এখানে দেওয়া আছে হলো আমি নেম দিয়েছি হলো ডেটা সলিউশন 360। আমাদের এই যে এখানে যদি দেখে থাকেন, আমরা কিন্তু অ্যাপোস্ট্রফির মাঝে রেখেছি লেখাটা। কি জন্য? এটা হলো একটা যদি আমি স্ট্রিং টাইপ, আমরা স্ট্রিং টাইপটা সামনে বুঝবো, আমরা ক্যারেক্টার গুলো নিয়ে যদি কাজ করি তখন আমরা কি করি, এরকম অ্যাপোস্ট্রফি দিয়ে করে থাকি। এই ক্ষেত্রে আমরা যদি কেউ আপনারা অন্য ল্যাঙ্গুয়েজে কাজ করে থাকেন, ফর এক্সাম্পল সি প্লাস প্লাস বা সি তে কাজ করে থাকে, সেখানে কিন্তু আমার ডিক্লেয়ার করা লাগতো স্ট্রিং নেম, এটা ডেটা টাইপটা ডিক্লেয়ার করা লাগতো। কিন্তু পাইথন একদম আমাদের জন্য এত সহজভাবে চলে এসেছে যে এখন আমাদের কিন্তু পাইথনে আমরা যেভাবে নর্মালি কথা বলি সেইভাবে একদম নর্মালি নেম দিয়ে জাস্ট আমরা অ্যাপোস্ট্রফের মাঝে রেখে দিলেই কিন্তু আমরা নেমটা পেয়ে যাচ্ছি। এখানে আমরা প্রিন্ট এইভাবে দিতে পারি পাইথনের ক্ষেত্রে। আমি কি করেছি, ওয়েলকাম টুর পরে আমি প্লাস দিয়েছি। প্লাস দেওয়ার জন্য আমাদের এখানে যে মাঝখানে যা লেখাটা হবে সেটাও অ্যাড হয়ে যাবে। আমরা দেখেন এই ভেরিয়েবলটাকেও আমরা এখানে মাঝখানে দিয়ে ওয়েলকাম টু ডেটা সলিউশন 360 মাস্টার ক্লাস। তো আমি যদি রান করে দেই, আমার কিন্তু এখানে সুন্দর মতো দেখাচ্ছে ওয়েলকাম টু ডেটা সলিউশন 360 মাস্টার ক্লাস। সো এই জিনিসটা কিন্তু আমরা ভেরিয়েবলের মাধ্যমে করতে পারি। ভেরিয়েবলের মাধ্যমে আমরা কিন্তু আবার ইন্টিজার ভ্যালু বা কোনো সংখ্যা নিউমেরিক ক্যারেক্টারও কিন্তু রাখতে পারি। ফর এক্সাম্পল, এখানে যদি দেখেন আমি a ইকুয়ালস টু 10 রেখেছি, b ইকুয়ালস টু 5 রেখেছি। আমি এখানে একটা ভেরিয়েবল নাম নিয়েছি, যেটার নাম দিয়েছি হলো সাম আন্ডারস্কোর রেজাল্ট। তো সাম আন্ডারস্কোর রেজাল্টে যদি আমি a প্লাস b দিয়ে দেই, তাইলে আমার এই কাজটা কি করবে, এটা সিম্পলি আমাদের যোগ করে ফেলাবে। এবং যদি আমি প্রোডাক্ট রেজাল্টের মধ্যে a ইন্টু b দেই, তাহলে আমি এটা মাল্টিপ্লিকেশন পেয়ে যাব। ফর এক্সাম্পল, আমি যদি নর্মালি আউটে দেখাই যে আমি 10 প্লাস 5 করব, আমার অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে হলো 15। আমি ফর এক্সাম্পল এটা সরিয়ে দিই আপাতত। আমি যদি এই সেলটাকে রান দেই, শুধু সামটাকে প্রিন্ট করি, তাহলেও দেখেন আমাদের আউটপুটে কিন্তু 15ই পাচ্ছি। আমাদের যে এভাবে করে আলাদা করে 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 যেভাবে পাইলাম, সেম ওয়েতে আমরা যদি একটা ভেরিয়েবলের মাঝে রাখি, তাহলেও কিন্তু আমরা সামেশনটা পেয়ে যাচ্ছি। আমি যদি চাই, এটাকে চাইলে আমি যে প্রোডাক্টটা সেটাকে আলাদাভাবেও রান করতে পারি। সেখানে কিন্তু 10 ইন্টু 5 50 রেজাল্টটা চলে আসতেছে। কিন্তু আলাদাভাবে এটা রান করার সময় আমি বেনিফিটটা কি, আমরা যদি এখানে শুধু একটা সেলের মধ্যে সাম আন্ডারস্কোর প্রোডাক্ট দিই, আমার কিন্তু দেখেন, সরি সাম প্রোডাক্ট না, এটা ছিল হলো আমাদের সাম রেজাল্ট। আমার কিন্তু দেখেন তাহলেও কিন্তু আউটপুট দিয়ে দিয়েছে।
আমি কেন এখানে দুইটা লাইনে প্রিন্ট ইউজ করেছিলাম, আমি প্রিন্ট কেন ইউজ করেছিলাম সেটা আমি দেখাই। যদি আমি এখানে দুইটা লাইনে প্রিন্ট না করে আমি দুইটাই খালি আমি ফুল কোডটা কপি করে আরেক জায়গায় দেখাই, তাহলে সুবিধা হবে, কম্পেয়ার করতে আপনাদের সুবিধা। এখানে আমি যদি লিখি সাম রেজাল্ট, আবার এটা লিখলাম প্রোডাক্ট রেজাল্ট। সো আমি যদি এটাকে রান দেই, এই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র লাস্টেরটা লাইন, লাস্টের যেটা থাকবে সেটা প্রিন্ট হবে, সাম রেজাল্টটা প্রিন্ট হবে না। এই জন্য আমরা কি করেছি, এখানে দুইটা লাইন যেহেতু প্রিন্ট করতে হবে এই জন্য আমরা প্রিন্ট ফাংশনটা ইউজ করছি, প্রিন্টের মাঝে লিখে তারপর সেটাকে ইউজ করেছি। কিন্তু আমি যদি সিঙ্গেল বক্সে করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা করে এক্সপ্লিসিটলি প্রিন্ট লেখা লাগতেছে না, আমরা ডিরেক্টলি জাস্ট আমরা ভেরিয়েবলের নামটা লিখে দিলেই আমরা কিন্তু আউটপুটটা পেয়ে যাচ্ছি। সবাইকে এখন পর্যন্ত যা বলেছি বুঝেছেন? কারো কোনো কোশ্চেন আছে? আশা করি কোনো, এখন পর্যন্ত যেগুলো শিখিয়েছি বেশ বেসিক, তো সমস্যা হওয়ার কথা না। নেক্সট টাইপে আমরা যেটা চলে যাব সেটা হলো আমাদের ডেটা টাইপ। আমরা কিন্তু যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে অন্য কোডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করার, তাহলে কিন্তু ডেটা টাইপ অনেক ধরনের দেখে থাকার কথা। আমাদের যে বিভিন্ন ধরনের ডেটাগুলো দেখি সেগুলো কিন্তু বিভিন্ন টাইপ আছে। তো পাইথনের ক্ষেত্রে কিন্তু এমন কিছু টাইপ রয়েছে যেগুলো কিন্তু আমরা অন্য কোথাও দেখতে পাই। ফর এক্সাম্পল, এখানে ইন্টেজার, কমপ্লেক্স নাম্বার, ফ্লোট, স্ট্রিং, লিস্ট, বুলিয়ান এগুলো দেখতে পাই, কিন্তু এই যে ডিকশনারি, সেট, টাপল এগুলো কিন্তু আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখতে পাই না। এগুলো কিন্তু পাইথনের কিছু স্পেশাল বলতে পারেন, স্পেশাল টাইপের ডেটা টাইপ। এটা হলো পাইথনের আরো অ্যাডভান্স টাইপের ডেটা টাইপ। তো আমি এখন সেই বিভিন্ন টাইপের ডেটা টাইপ গুলো কোনটা কিভাবে কাজ করে সেইটা আপনাদেরকে দেখাবো। ফর এক্সাম্পল, যেহেতু আমরা ভেরিয়েবল বুঝে গিয়েছি এখন অলরেডি, আমরা যদি দেখি x ইকুয়ালস টু 5 এই সংখ্যাটা দিয়েছি, আমি টাইপ অফ x দিলাম। এখানে যদি আমি রান করি এই পোর্শনটাকে, আমি দেখে যাব এখানে এটার টাইপ কি, ইন্টেজার। ইন্টেজার বলতে হলো ইউজুয়ালি আমরা পূর্ণ সংখ্যাকে বুঝে থাকি, পূর্ণ সংখ্যাকে আমরা ইন্টেজার বুঝে থাকি। আর যদি কোনো সংখ্যা এরকম ডেসিমাল পয়েন্টে থাকে, দশমিকের পরে কোনো সংখ্যা থাকে, সেই ইয়াকে আমরা বুঝে থাকি হলো ফ্লোট টাইপের। যেগুলো সংখ্যা হলো দশমিক টাইপের সেগুলো হলো ফ্লোট, এবং যদি আমার সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটাকে বলে হলো ইন্টেজার টাইপের। সো সিমিলার ওয়েতে আমি যদি একটা টাইপ দেখি, টাইপ আপনাদের 5 প্লাস 3i, আপনারা যারা ম্যাথ করেছেন অবশ্যই আপনারা করে এসেছেন, যেহেতু পাইথনে ক্লাস করতে এসেছেন। আমরা কিন্তু জানি আই দিয়ে ইমাজিনারি নাম্বারকে বোঝানো হয়। একটু দাঁড়াবেন, মনে হয় একটা এরর হয়েছে। সরি, আমাদের ক্ষেত্রে যদি পাইথনের ক্ষেত্রে আমরা ইউজ করি তখন আই ইউজ হয় না, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে জে ইউজ করা হয়। 5 প্লাস 3j, এখানে ক্ষেত্রে ইমাজিনারি নাম্বারটাকে জে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো আমি যদি পরেরটায়
পরেরটায় আসি, তাহলে এখানে দেখতে পারবো কি আমি একটা ভেরিয়েবল নিয়েছি নেম দিয়ে, যেটার মধ্যে আমি একটা যে কোনো নাম লিখেছি বৈশাখী। সাপোজ আমরা বৈশাখী না দিয়ে আমরা সবচেয়ে কমন যে ইয়াটা করি সেটা দেই হ্যালো ওয়ার্ল্ড। এটা কিন্তু পাইথনের একদম বেসিক একটা, মানে যে কোনো কোডিং ল্যাঙ্গুয়েজে আমরা প্রিন্ট করার সময় ফার্স্ট কাজটাই করি হলো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। আমি যদি এইটাকে এন্টার দেই, মানে কন্ট্রোল এন্টার দেই, তাহলে আমি দেখি এটার টাইপটা কি str। এটা হলো একটি স্ট্রিং টাইপের ডেটা টাইপ। তো আরেকটা টাইপ আছে সেটা হলো বুলিয়ান। বুলিয়ান বেসিক্যালি আমাদের ক্ষেত্রে হলো ট্রু এবং ফলস এর জন্য ইউজ করা হয়, ঠিক আছে, ট্রু এবং ফলস। সো আমি যদি এভাবেই ইজ অ্যাক্টিভের ক্ষেত্রে ট্রু লিখে থাকি, তাহলে আমাদের এটা টাইপ আসবে হলো বুলিয়ান। এটা বুলিয়ান টাইপের ট্রু এবং ফলস। এখানে আমি বলে দেই এই ট্রুটা কিন্তু অবশ্যই কেস সেন্সিটিভ। আমি যদি টিটা ছোট হাতের দিয়ে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আমার পাইথন এটাকে কোনো ভেরিয়েবল হিসাবে বুঝে পাবে না। আমরা এই জন্য এটাকে বড় হাতের টি দিয়ে ডিনোট করতে হয়। আমি যদি চাই এটাকে, আমি চাইলে যদি এইভাবে করে কোটেশনের মধ্যে রেখে দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা তখন আর বুলিয়ান থাকবে না, তখন কিন্তু স্ট্রিং টাইপের হয়ে যাবে। সো যখন বুলিয়ান টাইপ হবে আমাদের কিন্তু কোটেশনের মধ্যে রাখা যাবে না, এখানে ডিরেক্টলি ট্রু রাখতে হবে। এরপরে আমি একটু কমপ্লেক্স ডেটা টাইপ গুলোর দিকে যদি যাই, ফর এক্সাম্পল টাইপ দিয়ে আমার কিছু টাইপ আছে লিস্ট। লিস্টের কাজ কিরকম, ফর এক্সাম্পল আমি রাখি 1 2 3 4 5, সাথে আমরা লিখি DS 360, তারপর ট্রু। এইটার যদি আমি টাইপটা চেক করি, সেই ক্ষেত্রে কিন্তু আমি এটার টাইপটা পাবো লিস্ট টাইপের। এটাকে ডিনোট করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করে থাকি, আর যদি আমরা টাপল ইউজ করে থাকি, টাপলের ক্ষেত্রে আমরা সেম কাজটাই করতে পারি, কিন্তু সেটার জন্য আমরা ইউজ করি হলো ফার্স্ট ব্র্যাকেট। আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলে যদি আমি এটা লিখি 1 2 3 4 5, এখানেও বিভিন্ন টাইপের নেওয়া যাবে, সেম জিনিসটাই আমরা দেই DS 360 এবং ট্রু। যদি এটা দিই আমাদের এটার টাইপটা কিন্তু দেখাচ্ছে টাপল। সো দুইটা কিন্তু দেখতে একই রকম, কিন্তু এটার ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা আমি যদি বলতে চাই তাহলে বলবো যে আমাদের লিস্টে যে ভ্যালুগুলো অ্যাড করে থাকি, এই লিস্টের ভ্যালুগুলো কিন্তু আপনাদের মিউটেবল, মানে এটাকে চেঞ্জ করা যায়। আর টাপলের ভ্যালুগুলোকে কিন্তু মিউটেবল নয়, ইমিউটেবল, এটাকে চেঞ্জ করা যায়। কিরকম চেঞ্জ করা যায়? আমরা ইউজুয়ালি লিস্টের মধ্যে আমরা কি টাইপের ডেটা রাখতে পারি? লিস্টের মধ্যে আমরা রাখতে পারি হলো আমাদের কোনো প্রোডাক্টের ডেটা রাখলে কিরকম, আমাদের যদি যে কোনো একটা প্রোডাক্ট, সাপোজ আমাদের একটা দোকানের মধ্যে কোনো প্রোডাক্ট রাখা হলো যেটার দাম এখন 50 টাকা, কিন্তু কয়েকদিন পর ওইটা বেড়ে হয়ে গেল 55 টাকা, তখন আমার কি করা দরকার? আমার প্রোডাক্টের প্রাইসটাকে চেঞ্জ করতে হবে। সো আমরা লিস্টের মধ্যে সেই ভ্যালুটাকে রাখলে আমরা বিভিন্ন ফাংশন দিয়ে সেই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি, কিন্তু টাপলের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ফাংশন নেই। টাপলে আমি ইউজুয়ালি কোন ভ্যালুটা রাখবো, যেটা সাপোজ কোনো কোথাও চেঞ্জ হবে না কখন। যেমন আপনার যদি মনে করেন গ্রাজুয়েশন হয়ে গিয়েছে, এই গ্রাজুয়েশনের পরে আপনার আর কিন্তু আপনার সিজিপিএ বা রেজাল্ট যেটা, এটা চেঞ্জ হবে না, তখন আমি এই আপনার রেজাল্টটাকে রাখবো হলো টাপলের মধ্যে। তাহলে এইটাকে আর কেউ ফোর্স করে চেঞ্জ করতে পারবে না, যেই ডেটাগুলো চেঞ্জ হয় না। ফর এক্সাম্পল আরেকটা এক্সাম্পল যদি দেই, ম্যাপের কোঅর্ডিনেট।
ম্যাপের কোঅর্ডিনেট কিন্তু সব জায়গায় আমরা দেখতে পারি, এটা কিন্তু ফিক্সড, এটা কখনো চেঞ্জ হবে না। সো এই চেঞ্জ না হইলে আমি তখন সেটাকে রাখবো হলো টাপলের মধ্যে। আর যদি আমি এটাকে যদি এমন হয় সেটার জন্য বিভিন্ন ধরনের চেঞ্জ প্রয়োজন হয়, তখন আমরা সেটাকে রাখতে পারি হলো লিস্টের মধ্যে। এখন পর্যন্ত টাপল এবং লিস্টের পার্থক্যটা বোঝা গিয়েছে? ভাইয়া যদি আরেকবার একটু বলতেন খুব ভালো হইতো। হ্যাঁ, বলতেছি, কোনো সমস্যা নেই। আমরা লিস্টে যে নাম বা যে কোনো ভ্যালু রাখি, সেই ভ্যালুটাকে আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। এটাকে আমরা বিভিন্ন লিস্টের জন্য ফাংশন আছে, সেগুলোকে, ওগুলো একটু অ্যাডভান্স টপিক, সেগুলোকে কিন্তু আমরা ফাংশন দিয়ে এই লিস্টের ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি। কিন্তু টাপলের জন্য কিন্তু সেরকম কোনো ফাংশন নেই যে আমি এটাকে কোনো ফাংশন দিয়ে কল করে সেটাকে আমি চেঞ্জ করব। টাপলে চেঞ্জ করা যায়, কিন্তু সেটাকে আমার এই যে ম্যানুয়ালি আসে, এভাবে আসে এখান থেকে মনে করেন আবার 4.7 এরকম একটা না, আমি চেঞ্জ করতে পারবো সেটা ম্যানুয়ালি। কিন্তু আমরা কিন্তু কোথাও এরকম ম্যানুয়ালি এক্সেস দিয়ে থাকি না, এটা সিকিউরিটি ইস্যুস হয়ে যাবে। তো আমি এই ভ্যালুটাকে কি করব, আমরা এমন কোনো ভ্যালু যেটা হয়তো আমাদের ইম্পর্টেন্ট কিন্তু এটা চেঞ্জেবল না, এটাকে চেঞ্জ করার প্রয়োজন নেই, তখন আমরা সেটাকে রাখি হলো টাপলের মধ্যে। আর আমরা যদি এমন কোনো ভ্যালু রাখি যেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে পারে, সেটাকে আমরা রাখি হলো লিস্টের মধ্যে। লিস্টের মধ্যে আমরা সেটাকে বিভিন্ন ফাংশনের মাধ্যমে কল করে সেটাকে আমি আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, অথবা মডিফাই করতে পারি। এবার কি বোঝা গিয়েছে ভাইয়া? জি। এরপরে যে জিনিসটা আসবো সেটা হলো সেট। সেটে যদি দেখি, সেটও এরকম ভাবেই করে। এর ক্ষেত্রে কার্লি ব্রেসেস বা আপনাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে 3, 4, 5, 6। এখানেও আমরা বিভিন্ন ধরনের ডেটা রাখতে পারি। সেই ক্ষেত্রে আমার নামটাই যদি রাখি, এরকম বিভিন্ন ধরনের ডেটা রাখলে কিন্তু আমরা রাখতে পারি। সো এখন ডিফারেন্সটা খুঁজতে হবে হলো এই তিনটার মধ্যে ডিফারেন্স কোথায়। সো সেটের মধ্যে আমি যদি একটা জিনিস দেখাই, সেটের মধ্যে আমি এইভাবে রান করি, সেম ভ্যালুর অনেকগুলা ডেটা রাখলাম। আমি এটাকে টাইপ না, আমি এটাকে প্রিন্ট করি। ফর এক্সাম্পল x ইকুয়ালস টু আমি এখন প্রিন্ট x দিলাম। এটাকে যদি রান করি, আমাদের এখানে দেখবেন 1 কিন্তু অনেকগুলা দিয়েছে, আমার কিন্তু প্রিন্ট কয়বার হয়েছে, জাস্ট একবারই হয়েছে। তো আমি এখানে যদি রিপিটেড ডুপ্লিকেট ভ্যালু হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রিন্ট একবারই হচ্ছে। এখানে টাইপটার আউটপুট আসে নাই কেন বলতে পারবেন কেউ? শুধু প্রিন্টের ভ্যালুটা আসছে কি? বেসিক্যালি ওই সবগুলো হচ্ছে ওয়ান সেটের আন্ডার আর কি, যেগুলো হচ্ছে রিপিটিং হয়েছে, এই জন্য সেট একবার প্রিন্ট হয়েছে আর কি। হ্যাঁ, আমি সেই কোশ্চেনটা করিনি। মেইনলি আমি এই কোশ্চেনটা করেছিলাম যে এখানে কেন এটা প্রিন্ট হচ্ছে না। তো এইটাকে আমি বলেছিলাম কি, মাল্টিপল যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রিন্ট একটা হবে। তো এই যে আমি যদি আবার প্রিন্ট দুইটাতেই প্রিন্ট কল করি, সেই ক্ষেত্রে কিন্তু এরকম চলে আসতেছে। আমরা কিন্তু টাপল বা ইয়ার ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পারি। যদি আমি এই জিনিসটাই টাপলের মধ্যে রাখি, টাপল আমরা কি দিয়ে করি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করি। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি যদি করি, এভাবে না করে এখানে দেখেন, টাপলের ক্ষেত্রে কিন্তু আমরা সুন্দর মতো ভ্যালুটাকে পেয়ে যাচ্ছি, একদম রিপিটিং ভ্যালুগুলো চলে আসতেছে। সেম কাজ যদি আমরা লিস্টের জন্য করি, আমরা সেখানেও কিন্তু সেম জিনিসটা দেখতে পারবো।
সেম জিনিসটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে রিপিটিং ভ্যালু গুলো চলে আসতেছে, কিন্তু সেটের ক্ষেত্রে কিন্তু এরকম রিপিটিং ভ্যালু আসবে না। এখন এই সেটটাকে আমরা কোথায় ইউজ করতে পারি? এমন কোন যে ডেটা, সাপোজ কোনো ভ্যালুটা ইউনিক হবে, যেমন আপনার আইডি, স্টুডেন্ট আইডি বা যে কোনো আপনাদের যে এমপ্লয়ি আইডি, এটা কিন্তু ইউনিক হবে। সো এখানে ক্ষেত্রে কিন্তু একই আইডিতে অনেকজন থাকবে না, একই আইডিতে একজন বা দুইজন থাকবে, একজনই থাকবে, কখনো দুইজন কিন্তু থাকবে না। এইরকম ডেটাগুলো আমরা ইউজুয়ালি সেটের মধ্যে করে থাকি। আরেকটা সুন্দর এই জিনিস হলো ইয়ার ক্ষেত্রে, পাইথনের ক্ষেত্রে, সেটা হলো ডিকশনারি। তো ডিকশনারিটা আমরা ইউজুয়ালি এভাবে ইউজ করি, আমরা পেয়ার আকারে ইউজ করি। ফর এক্সাম্পল, নেম দিয়ে দিলাম আকিব, আকিব না, আমাদের ক্লাসটাকেই দেই, আমাদের পাইথন মাস্টার ক্লাস, আর আরেকটা দিলাম হলো প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম আমরা কি দিব? অনলাইন। একটু দাঁড়াবেন, আমি একটু ইস্যু ফেস করতেছি, সরি ফর দ্য ডিলে, আমার ল্যাগ করতেছে একটু, আমি একটু দাঁড়ান। হ্যাঁ, এখন কি দেখা যাচ্ছে স্ক্রিন? আশা করি কোনো সমস্যা হচ্ছে না। তো আমি এখানে যদি রান দেই, সরি, একটু হোল্ড করবেন, আমার একটু প্রবলেম হচ্ছে, আমি যত সম্ভব দ্রুত সম্ভব অ্যাড করছি। তো আমি যদি যেটা দেখাচ্ছিলাম ডিকশনারি ক্ষেত্রে, এখানে আমি কিন্তু রান দিলে আহ, এখানে রান দিলে দেখবেন এটার টাইপটা দেখাচ্ছে হলো ডিকশনারি। ডিকশনারি ক্ষেত্রে আমরা সেটের মতো কার্লি ব্র্যাকেট ইউজ করে থাকি, সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি হলো ডিকশনারি। এখন আমরা যদি এখন পর্যন্ত যেগুলো বুঝিয়েছি সবাই বুঝেছে? জি ভাইয়া, সেকেন্ড ব্র্যাকেট ইউজ হবে। আমার মানে কিবোর্ডে কাজ করছিল না, তো সেই জন্য আমি আসলে করতে পারছিলাম না, কিবোর্ড একটু ল্যাগ করছিল, আমি এই জন্য
মেনলি চেঞ্জ করলাম। সেই জন্যই আমার এটার টাইপটা হলো ডিকশনারি। তো আমি যদি ফরওয়ার্ড করি, নেক্সটে হলো আমরা বিভিন্ন ধরনের এখানের যে বিল্ট ইন ফাংশন গুলা রয়েছে সেগুলোকে দেখব পাইথনের মধ্যে। সো আমি এখানে যদি দেখি স্ট্রিং ভ্যালুর মধ্যে আমি নিয়েছি হলো পাইথন মাস্টার ক্লাস। আমি চাচ্ছি যে এখানে যেই লেখাগুলো আছে সবগুলো লেখা আমি ছোট হাতের লেখা চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি str.lower ফাংশনটা দিয়ে যদি কল করি, আমার দেখেন এখানে কিন্তু সবগুলা ছোট হাতের হয়ে গিয়েছে। পাইথন মাস্টার ক্লাস সব ছোট হয়ে গিয়েছে। আবার যদি উল্টাটা করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ফাংশন আছে হলো str.upper। সেই ক্ষেত্রে আমরা পাইথন মাস্টার ক্লাসের এই লেখাটা দেখতে পাচ্ছি যে সবগুলো আপার কেসে হয়ে গিয়েছে। তো আমি এখন যদি চাচ্ছি সাপোজ এটাকে আমি শুধু ফার্স্ট লেটারটাকে আমরা বড় করে দেখব, ফার্স্ট লেটারটাকে ক্যাপিটাল করে দেখব, সেটার জন্য আমাদের একটা ফাংশন আছে, সেটা হলো ক্যাপিটালাইজ। সো এটা যদি করি, দেখেন আমাদের কিন্তু যখন ইনপুট দিয়েছি সবগুলো কিন্তু ছোট হাতের রয়েছে, কিন্তু আমি যদি এখানে ক্যাপিটালাইজ দিয়ে দিই, সেই ক্ষেত্রে আমরা চাইলে কি করতে পারি, শুধু ফার্স্ট লেটারটাকে বড় হাতের করে ফেললাম। এই ক্যাপিটালাইজ দিয়ে আমরা কিন্তু এই কাজটা করতে পারি পাইথনের ক্ষেত্রে। নেক্সট বিল্ট ইন ফাংশন রয়েছে হলো, আরো কিছু বিল্ট ইন ফাংশন রয়েছে, সেটা হলো আপনাদের স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন বিল্ট ইন ফাংশন। আমরা যে নর্মাল স্ট্যাটিস্টিক্সে বিভিন্ন ধরনের কম্প্যারিজন করে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই স্ট্যাটিস্টিক্যাল বিল্ট ইন ফাংশন গুলো ইউজ করতে পারি। ফর এক্সাম্পল এখানে আমরা এক্স এবং ওয়াই দিয়েছি, আমি এক্স আর ওয়াই এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা সেটা দেখতে যাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু ম্যাক্স ফাংশনটা দিয়ে আমরা সুন্দর মতো এটা দেখতে পারি। আবার যদি আমরা এখানে দেখতে যাই, একটা এখানে আমরা কি নিয়েছি, সেট নিয়েছি। সেট নিয়ে আমি যদি এটা সেটের মধ্যে মিনিমাম ভ্যালুটাকে দেখতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট মিন লিখে যে সেটের ভ্যারিয়েবলের নেম সেটা দিয়েই কিন্তু আমরা ভ্যালুটাকে দেখতে পাচ্ছি, মিনিমাম ভ্যালুটাকে। সো এরকম বিভিন্ন ধরনের ছোটখাটো আমাদের কিন্তু বিল্ট ইন ফাংশন রয়েছে, যেগুলো দিয়ে আমরা খুব সহজেই কিন্তু আমাদের যে ক্যালকুলেশন গুলো সেগুলো করতে পারি। এখানে হয়তো আমি ভ্যালু নিয়েছি 5-6টা, সেজন্য এটাকে ইফেক্টিভ লাগতে না, কিন্তু আমরা কিন্তু এটা লক্ষ লক্ষ ডেটা হইলেও সেম ওয়েতেই আমরা কিন্তু বিভিন্ন বিল্ট ইন ফাংশন গুলো দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য অনেক সময় বেঁচে যায়। এই ক্ষেত্রে আমরা যে বিভিন্ন কাজে কিন্তু আমরা আমাদের যদি জবের কাজে বলেন অথবা পড়ালেখার কাজেই বলেন, আমাদের কিন্তু এরকম বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ফাংশন গুলোই কাজে লাগে, অনেক সহজে আমরা কাজ করতে পারি। তো আমি অনেকগুলো টপিক এখানে কভার করেছি। এখন আমি যেই টপিকে চলে যাব সেটা হলো আমাদের মেইনলি কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টে যাওয়ার আগে আমার ফার্স্টে অপারেটর গুলো চিনতে হবে। অপারেটর কোনগুলো? অপারেটর হলো যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করে থাকি। এখানে আমি যদি দেখি এই বক্সটাতে অপারেটরে আমরা এই যে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলো দিয়ে কিন্তু আমরা এটাকে কিভাবে, এগুলাকে বলি হলো অ্যারিথমেটিক অপারেটর। আর যদি আমি লেস দেন ইকুয়ালস এগুলা বলি হলো রিলেশনাল অপারেটর। আরো কিছু অপারেটর রয়েছে যেগুলো হলো লজিক্যাল অপারেটর, ফর এক্সাম্পল এন্ড, অর, নট। সেম ভাবে এরকম বিভিন্ন ধরনের অপারেটর রয়েছে, যেই অপারেটর গুলো আমরা পরের কন্ডিশনাল স্টেটমেন্ট গুলাতে আমরা ইউজ করে থাকবো। কন্ডিশনাল স্টেটমেন্ট মানে কি বুঝায়? আমি কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে মেইনলি আমরা এখানে কম্প্যারিজন করব। কম্প্যারিজন বা কোনো কন্ডিশন যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা এই কন্ডিশনাল এক্সপ্রেশন গুলা ইউজ করে থাকতে পারি। তো কন্ডিশনাল এক্সপ্রেশন
আমি যদি দেখি এখানে শুধুমাত্র একটা ইফ দিয়ে আমি চেক করলাম কি এক্স এর ভ্যালু কি 5 এর চেয়ে গ্রেটার কিনা। যদি গ্রেটার হয় তাহলে আমরা বলে দিব কি এক্স ইজ গ্রেটার দেন 5। এটা যদি আমি রান করি, এই দেখেন আমাদের কিন্তু ভ্যালুটা যেহেতু 5 এর চেয়ে বড়, সো আমি সেই দেখে আমি এখানে কিন্তু পেয়ে গেলাম এক্স ইজ গ্রেটার দেন 5। কিন্তু আমার কিন্তু এখানে বলা নাই যে এক্স যদি ছোট হয় সেই ক্ষেত্রে আমরা কি প্রিন্ট করব। সেই ক্ষেত্রে আমাদের কন্ডিশনাল এক্সপ্রেশনের আরেকটা আছে হলো, সেটা হলো ইফ এলস। ইফ এলস এর আমি যদি দেখাই, ইফ দিয়ে আমি এক্স গ্রেটার দেন 5 তারপরে কোলন দেই, আমি দিলাম হলো প্রিন্ট এক্স ইজ গ্রেটার দেন 5। আর আরেকটা হলো এলস। এলস দিয়ে আমি বলতেছি যে যদি 5 এর চেয়ে বড় না হয় তাহলে এলস কি হবে, এক্স ইজ নট গ্রেটার দেন 5। সেখানে আমি কিন্তু এখানে এক্স এর ভ্যালুটা 5 এর চেয়ে ছোট নিয়েছি। আমি যদি রান করে দেখি এখানে কিন্তু সুন্দর মতো আউটপুট দিচ্ছে এক্স ইজ নট গ্রেটার দেন 5। কন্ডিশনাল এক্সপ্রেশনের ক্ষেত্রে আরো একটা ভ্যালু আছে, সেটা হলো আমাদের ইফ এলস এলসিফ। এলসিফ আপনারা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে থাকেন অন্য ল্যাঙ্গুয়েজে, আপনারা কিন্তু এলসিফ ইফ এলস এলসিফ এই কন্ডিশনাল এক্সপ্রেশনটার সাথে পরিচিত হতে পারে। সো ইফ এলস এলসিফ এ যদি আমি করি, এখানে কিন্তু ইফ কন্ডিশন দিয়ে আমি বললাম কি ইফ এক্স গ্রেটার দেন 15 দেন এক্স ইজ গ্রেটার দেন 15, এটা প্রিন্ট করবে। এলসিফ ইফ এলস ইজ গ্রেটার দেন 5, সেক্ষেত্রে প্রিন্ট করবে হলো x is greater than 5 but less than or equals to 15. else আমি দিয়েছি x is less than or equal to 5। আমি যদি এটা রান করি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই else ifটা রান হচ্ছে। কেন? আমাদের সংখ্যাটা কিন্তু 10 এর চেয়ে 10 যেটা সেটা 5 এর চেয়ে বড়, কিন্তু আবার 15 এর চেয়ে ছোট। সেই ক্ষেত্রে কিন্তু ইফটা হচ্ছে না, else if এ ঢুকতেছে। সো এই ক্ষেত্রে আমাদের প্রিন্ট হচ্ছে কত, এখানে x is greater than 5 but less than or equal to 15। এখন পর্যন্ত যা বলেছি কারো কি কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? আচ্ছা, তো যদি কোনো কোশ্চেন না থাকে, এখানে মেইনলি আমরা যে বেসিক যে পাইথনের আছে কম বেশি সবগুলোই এখানে কভার করার চেষ্টা করেছি। জাস্ট এটা কিন্তু বেসিক, আমি কিন্তু ইন ডিটেলসে আরো অনেক কাজ আছে, কিন্তু এখানে বেসিক। আমি একটু নেক্সট পোর্শনে আমি একটু ডিপে ঢুকতে যাব। একটু ডিপে যদি যাই, আমরা এখানে দেখব হলো আপনাদের ক্লাসের যে বলা ছিল সেটা কি এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। আমাদের এক্সপ্লোর করব, আমরা যে কোনো একটা ডেটাকে এক্সপ্লোর করব। আমি এখানে আপনাদের জন্য সুন্দর একটা ফাইল রেখেছি, সেই ডেটাগুলোকে আমরা এখন এক্সপ্লোর করে দেখার চেষ্টা করব যে আমাদের ডেটাটা কিরকম ভাবে আমরা প্রেজেন্ট করতে পারি। এই কাজটাতে আপনারা একটু অ্যাডভান্স ধরনের, অ্যাডভান্স পাইথনের, সেই ক্ষেত্রে আপনারা যদি কোড নাও বুঝতে পারেন আমি তাও সুন্দর করে যতটা সম্ভব বুঝাই দেওয়ার চেষ্টা করি। পাইথনের মধ্যে বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে, এই লাইব্রেরিগুলো খুবই ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল এই যে আমরা পান্ডাস বলতেছি, পান্ডাস লাইব্রেরি, নামপি লাইব্রেরি। আমি এটা সেশনটা অন করে দেই, নাহলে লোড হতে পারে, দেরি হবে। নামপি লাইব্রেরি, তারপর এই ম্যাটপ্লটলিব ডট পাইল্যাব, এটা কিন্তু একটা প্লটিং এর লাইব্রেরি। আমরা এই লাইব্রেরিটা ইউজ করে আমরা প্লটিং করতে পারবো। তারপর আরো একটা লাইব্রেরি আছে সিবন, এই লাইব্রেরিটাও আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। এই যে আমরা যে এসপিডি লিখেছি, এটা জাস্ট হলো আমরা লাইব্রেরি গুলাকে আমরা রিনেম করে নিয়েছি। রিনেম করার কারণ কি, আমরা প্রতিবার যদি একটা লাইব্রেরি থেকে কোনো ফাংশন কল করতে চাই,
সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বারবার পান্ডাস, নামপি, ম্যাটপ্লটলিব এগুলো যদি লিখতে হয় তাহলে কিন্তু অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে এবং জিনিসটা অনেক কনজাস্টেড হয়ে যাবে। এই জন্য আমরা এগুলোকে বিভিন্নভাবে রিনেম করে নিতে পারি। আমরা চাইলে যে কোনো রিনেমই দিতে পারি, কিন্তু আমরা এখানে ইউজুয়ালি আমরা যদি কোড দেখে থাকি পাইথনে, ওরা সবসময় এগুলা নামই ইউজ করে থাকে। পান্ডাস, নামপির ক্ষেত্রে এই পিডি, এনপি, তারপর ম্যাটপ্লটলিব এর ক্ষেত্রে পিএলটি, প্লট, এবং সি1 এর ক্ষেত্রে এসএনএস। এগুলা ইউজুয়ালি এগুলো হলো কনভেনশনাল ইউজ। আর এই যে plot.style.use, এই প্লটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্টাইলের প্লটিং সিস্টেম আছে। আমরা এখানে জিজি প্লটটা ইউজ করেছি। আর এই যেটা জিনিস, এটা আমি একটু কমেন্ট করে দেই। কমেন্ট করে হলো হ্যাশ দিয়ে, মানে এটা এখন রান হবে না এই কোড লাইনটা। এইটা কমেন্ট করে দেই। এইটার কাজটাকে আমি একটু পরে দেখাবো। আমি ফার্স্টে এই লাইব্রেরি গুলাকে রান করে দিলাম। এরপর আমি এখানে একটা ডেটা সেট নিয়েছি। ডেটা সেটটা আমি কিভাবে নিয়েছি? আমি ডেটা সেটটা কেগেলের থেকেই আমি ডাউনলোড করেছিলাম। ডাউনলোড করার পরে এখানে আপনারা আপলোড বাটনটা ক্লিক করবেন। আপলোড বাটনটা করার পরে এখানে নিউ ডেটা সেট অ্যাড করবেন। এরপর এখানে ড্র্যাগ করেও আপনারা ডেটা সেটটা দিতে পারেন, অথবা ব্রাউজ করেও আপনারা আপনাদের পিসি থেকে দিতে পারেন। যখন অ্যাড করবেন এখানে সুন্দর মতো ডেটা সেটটা অ্যাড হয়ে যাবে এবং এটার একটা নাম দিতে হবে। সেই নামটা দিয়ে ক্রিয়েট দিয়ে দিলেই আপনাদের কিন্তু ডেটা সেটটা অ্যাড হয়ে যাবে। এবং আমরা সবসময় মনে রাখবো আমাদের ডেটা সেটটা অলওয়েজ যেন সিএসভি ফাইলে থাকে। সিএসভি মানে হলো কমা সেপারেটেড ভ্যালু। আমরা অনেক সময় দেখি আমাদের ডেটা সেট যদি কোথাও থেকে নামাই, বিভিন্ন ধরনের নামানোর জন্য সাইট রয়েছে। ফর এক্সাম্পল কেগেল আছে, মেন্ডেলি আছে, দেন আমরা এখানে গেলে ইয়াতে পেতে পারে IEEE ডেটা পোর্ট আছে। বিভিন্ন ধরনের ডেটা সেট নামানোর কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে, বা আমরা নিজেরাও কিন্তু সেই ডেটা সেট পেয়ে থাকি। ফর এক্সাম্পল আমাদের কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডেটা সেট পেয়ে থাকি। সেগুলোকে আমরা যদি একটা পাইথনের মাধ্যমে কোনোভাবে দেখাতে চাই, সেই ক্ষেত্রে আমরা সেই পাইথনের এক্সটেনশনটা .csv করে নিলেই কিন্তু আমরা সেটাকে ইউজ করে আমরা পাইথনে বিভিন্ন জিনিস দেখতে পারবো। সো এখানে আমি একটা ডেটা ফ্রেম নিয়েছি ডিএফ নেমে, সেটাতে আমি দিয়েছি হলো pd.readcsv। এটা কিন্তু একটা পান্ডাস লাইব্রেরির একটা বিল্ট ইন ফাংশন readcsv। এটা দিয়ে আমি এটার পাথটা পাস করে দিয়েছি। পাথটা কিভাবে পেয়েছি? আমার যে ডেটা সেট রয়েছে, ডেটা সেটের ফাইলটা খোলার পরে এই যে poster_db.csv, এটার পাশে দেখেন একটা কপি ফাইল প্যাথ, এই অপশনটা রয়েছে। এটা যদি আমি ক্লিক করি, আমি তাহলে কিন্তু পাথটাকে পেয়ে যাচ্ছি। আমি এরপর চাইলে কিন্তু এই পাথটাকে এখানে সুন্দর মতো দিয়ে দিতে পারি। আমি যদি আবার প্রিন্ট করে দিলাম পাথটাকে, তো এখানে দিয়ে দিলে এটা কিন্তু পাথটা চলে আসবে। এরপর আমি এই সিএসভি ফাইলটাকে রিড করে ফেলবো। এখন আমাদের ইডিএফ বা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস এর প্রথম জিনিসটাই হলো আমাদের আগে ডেটা সেটটা কিরকম আছে সেটাকে জানতে হবে। ডেটা সেটটাকে রিপ্রেজেন্ট করতে হবে আগে, না হলে আমরা কিন্তু ডেটা সেটটাকে বুঝবো না। ফর এক্সাম্পল এখানে আমি যদি df.shape দেই, এখানে আমি দেখতে পাচ্ছি হলো 1087 আর 56। এটার মানে কি বোঝাচ্ছে? এটার মানে এটাই বোঝাচ্ছে যে আমাদের ডেটা সেটটাতে 1087টা রো রয়েছে এবং টোটাল কলাম রয়েছে 56টা। আমি যদি দেখি df.head দেই, আমি কিন্তু সেই কলাম আর রো গুলা দেখতে পারবো। সো আমি যদি এই রো গুলা দেখতে চাই বা কলাম গুলা দেখতে চাই, এখানে দেখেন কয়েকটা কলামের পর থেকে এখানে কিন্তু ডট 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 দেওয়া, ডট 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 দেওয়ার পরে আবার কিন্তু শেষে গিয়ে
আবার বাকি যে কলামগুলো রয়েছে সেগুলোকে দেখাচ্ছে। সো আমি কিন্তু সবগুলো কলামকে দেখতে পাচ্ছি। এই সবগুলো কলামকে দেখার জন্য আমি যে শুরুতে একটা করেছিলাম pd.set_option, এটা কমেন্ট করেছিলাম। এখন কমেন্টটা উঠাই দিই। আমি কি বলেছি, ডিসপ্লে ম্যাক্স কলাম কমান্ড 200, মানে আমি ম্যাক্সিমাম 200টা কলাম দেখতে পারবো। আমাদের ডেটা ফ্রেমে কলাম রয়েছে কতগুলো? 56টা। তো আমি যদি এটাকে রান করে আবার এই রানটা দিয়ে দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখন যদি দেখি, আমরা কিন্তু এখন 56টা কলামই দেখতে পারবো। সো আমি এই 56টা কলাম এখান থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি, যেহেতু আমি এখন কলামের সংখ্যাটা সেট করে দিয়েছি। সো আমি ম্যাক্সিমাম এটা দেখতে পারবো। আমি যদি এখন কলামগুলোর নেমগুলা দেখি df.columns দিয়ে, দেখেন এখানে আমার 56টা কলামের নেমের লিস্ট দেওয়া আছে, যে 56টা কলামে কোনটায় কি ধরনের আছে সেগুলোর নেমগুলো দেওয়া আছে, কলামের নেমগুলো। তো আমি যদি এই যে বিভিন্ন ধরনের নেমের ডেটা দেওয়া আছে এই কলামগুলোর ডাটা টাইপ গুলো দেখতে চাই, একটু আগে যে ডাটা টাইপ দেখেছিলাম সেই ডেটা টাইপ গুলো দেখি। এই যে কোশ্চেন নেম হলো অবজেক্ট। অবজেক্ট বেসিক্যালি স্ট্রিং এর মতোই। যদি আপনারা আরো অ্যাডভান্স কোর্স করে থাকে তখন আসলে অবজেক্ট কি আরো ডিটেলস এ বুঝতে হয়। এটা বেসিক্যালি স্ট্রিং এর মতো। সো এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেন ইনভার্সনটাকে আমরা ফ্লোট টাইপের দেখতে পাচ্ছি, এরকম দেখতে পাচ্ছি। ইয়ার্স ইন্ট্রোডিউসটাকে আমরা ইন্টিজার টাইপের দেখতে পাচ্ছি। এখানে এরকম বিভিন্ন ধরনের ডেটা টাইপ গুলো দেখতে পাচ্ছি প্রতিটা কলামে। আরেকটা ফাংশন আছে, সেটা হলো ডিসক্রাইব ফাংশন। সো ডিসক্রাইব ফাংশনটা যদি আমি দেখি, ডিসক্রাইব ফাংশনটা দিয়ে বেসিক্যালি আমরা একটা ডেটা ফ্রেমের বিভিন্ন ধরনের কিন্তু ভ্যালু দেখতে পারি। যেমন ভ্যালুগুলা ইউজুয়ালি আমরা দেখে থাকি হলো ফ্লোট এবং ইন্টিজার টাইপের যে ভ্যালুগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি ইনভার্সন কি টাইপের ডেটা, ইনভার্সন কিন্তু ছিল ফ্লোট টাইপের ডেটা। সো আমি এখান থেকেও কিন্তু ডেটা সেট থেকে সুন্দর মতো এই ডেটা সেটে কাউন্ট কত, টোটাল নাম্বার কত, এদের মিন কত এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এরকম বিভিন্ন ধরনের ভ্যালু কিন্তু আমরা দেখতে পারি আমরা এই ডিসক্রাইব ফাংশন থেকে। এইভাবে আমরা ডেটা সেটটাকে আন্ডারস্ট্যান্ডিং করে আমরা কিন্তু এই ডেটা সেটের উপর কাজ করতে পারি, যে কাজটাই আমরা সামনের দিকে করব। তো এইখানে আমি যদি দেখি একটা উদাহরণ, আমাদের ওপেনিং ডেট ক্লিন। ওপেনিং ডেট বলতে আমরা কি বোঝাচ্ছি, এটার ওপেনিং ডেট কবে হয়েছে। তো এই ওপেনিং ডেটটা আমরা কি দেখতে পাচ্ছি, অবজেক্ট টাইপের ডেটা। এই যে ডেটা সেটটা, এই ডেটা সেটটা বেসিক্যালি একটা রোলার কোস্টারের ডেটা, যে রোলার কোস্টার বিভিন্ন ধরনের যে রোলার কোস্টার আমরা দেখে থাকি বিভিন্ন দেশে, সেই রোলার কোস্টার গুলা কবে খুলেছে, কবে বন্ধ হবে, কবে থেকে চলতেছে, এদের ম্যানুফ্যাকচারার কি, এটার ওপেনিং ডেট কি, এগুলা কিন্তু আমরা দেখতে পারি মানে এই ডেটা সেটটার মধ্যে। কিন্তু আমাদের ওপেনিং ডেট ক্লিনের আমি যদি দেখি, আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এটা অবজেক্ট টাইপের, স্ট্রিং টাইপের। আমরা কিন্তু কখনো ডেটকে আমরা স্ট্রিং টাইপের দেখলে কিন্তু হবে না, কারণ ডেট সবসময় হবে ডেট টাইপ। তো আমরা সেই কাজটাও সামনে করব। ফর এক্সাম্পল, আমাদের কিন্তু এখানে ওপেনিং ডেটের দুইটা ডেটা আছে, একটা হলো ওপেনিং ডেট ক্লিন, আরেকটা হলো উপরে আছে সেটা হলো শুধুমাত্র ওপেনিং ডেট। এই যে ওপেনিং ডেট। সো দুইটা সেম টাইপের ডেটা থাকলে আমরা কাজ করতে পারি কি, আমরা চাইলে এখানে ড্রপ করে দিতে পারি কলামটাকে। যদি df.drop এটার মধ্যে আমি কলাম নেমটাকে পাস করে দেই এবং axis equals to 1 বলে দিই। 1 মানে হইলো কলাম, 1 মানে হইলো কলাম, 0 মানে হইলো রো। সো আমি 1 যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমার এই জিনিসটা ড্রপ হয়ে যাবে। ফর এক্সাম্পল দেখি, এখন কিন্তু আমি যদি df.head যদি দেই,
দাঁড়ান, df ডট হেড। সো এটা যদি দেই, দেখবেন এখান থেকে সরি, ড্রপটা মেবি হয়নি। এই যে এখানে আমি যদি দেখি, এখানে কিন্তু আমাদের ওপেনিং ডেট, আমরা নর্মালি যদি ডিএফ ডট হেডে দেখি, আমাদের স্ট্যাটাসের পরে কিন্তু আমাদের ওপেনিং ডেটটা আছে। কিন্তু আমি যদি এখান থেকে ড্রপ করে দিই, দেখেন স্ট্যাটাসের পরে আমরা ওপেনিং ডেটটাকে পাচ্ছি না। আমরা যদি এটা, এই যে আমরা ডিএফ এর মধ্যে ইউজ করতে, আমরা ডিএফ ইকুয়ালস টু এটা দিয়ে দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পুরাপুরি আমাদের ডেটা ফ্রেম থেকে এই কলামটা ডিলিট করে দিব। কিন্তু এইভাবে আমি ডিলিট করতে চাচ্ছি না, ডিলিটটা আমি অন্যভাবে করব সামনে। সো পরের কোডে যদি যাই, আমি এই কোডে নিয়েছি হলো আমাদের টোটাল কলাম কতগুলো ছিল, 56টা। সো 56টা কলাম না নিয়ে আমি চাচ্ছি হইলো আমার যেগুলো দরকার আমার কাজের জন্য শুধু সেই কলামগুলো নিব। সেই ক্ষেত্রে আমরা কি করব, ডিএফ লিখে শুধুমাত্র যেই যেই কলামগুলো নিব সেই কলামের নেমগুলা রাখবো, বাকিগুলোকে আমরা চাইলে কমেন্ট আউটও করে দিতে পারি অথবা রিমুভ করে দিতে পারি। শুধুমাত্র আমরা কি করছি, এখানে কলামের নেমগুলো নিয়ে জাস্ট যেগুলাকে রাখবো সেগুলোকে রাখছি, বাকিগুলোকে কমেন্ট আউট করে দিয়েছি। এই কাজটা করলে কি হবে, আমাদের এই ডিএফ, এখন যদি আমি এটাকে সাপোজ রান করে দিই, রান করার পরে আমি ডিএফ ডট হেড রান করি, এখানে কিন্তু এখন আমি যদি দেখি, এখানে কিন্তু মাত্র 13টা কলাম রয়েছে। এখানে টোটাল 13টা কলাম রয়েছে, আমি 13টা কলাম নিয়েছিলাম, সেই 13টা কলাম রয়েছে, বাকিগুলো কিন্তু চলে গিয়েছে। সো এই জিনিসটাই আমরা এখানে করে ফেলতে পারি। সো আমি এখানে একটা কলাম আমরা দেখেছিলাম কি, ওপেনিং ডেট ক্লিন। এই ওপেনিং ডেট ক্লিনটাকে আমি কি বলেছিলাম, এটা স্ট্রিং অবজেক্ট টাইপের আছে। সো এই জিনিসটাকে আমার কনভার্ট করে ডেট টাইপের নিতে হবে। সেই ক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি, আমরা এইভাবে করতে পারি, ডিএফ ওপেনিং ডেট ক্লিন ইকুয়ালস টু পিডি ডট ডেট টাইম, পিডি ডট টু আন্ডারস্কোর ডেট টাইম। এটা যদি করে দেই, আমাদের এই ওপেনিং ডেট ক্লিন এই জিনিসটা কিন্তু তখন ডেট টাইম টাইপের হয়ে যাবে, মানে সেটাকে আমরা তখন ডেটের মতো ইউজ করতে পারবো। এই জিনিসটা কিন্তু আমরা রান করে দিলে এখন সুন্দর মতো করতে পারবো। এখন সাপোজ আমরা যে ডেটা কলামগুলো দেখেছিলাম সেই কলামগুলোর ক্ষেত্রে দেখি, এখানে আমাদের কোস্টার নেম, এখানে একটা বড় হাতের আছে কোস্টার নেম, আবার লোকেশনের প্রথম লেটার বড় হাতের, কিন্তু কোস্টার নেমের গুলো কিন্তু ছোট হাতের। আবার ইয়ার ইন্ট্রোডিউস, এগুলো বড় ছোট হাতের, আবার একটাই বড় একটাই ছোট, এরকম একটা ইমব্যালেন্স আছে। সেই জিনিসটাকে কিন্তু আমরা ডিএফ ডট রিনেম করে আমরা কলাম গুলাকে, এই যে দেখেন আমরা এইভাবে করে সুন্দর মতো কলামস এর নাম কি করেছি, ফার্স্টে সিঙ্গেল অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা কলামের নেমটা রেখেছি, দেন হইল আমি কলামের নেমটা রিনেম করে কি দিতে যাচ্ছি সেটা রেখেছি। এটা করলে কিন্তু আমাদের কলামের নেমগুলা আপডেট হয়ে যাবে। আচ্ছা, আপনারা কি যা বুঝাচ্ছি সেটা বুঝতে পারতেছেন? একটু অ্যাডভান্স টপিক, বাট আমি যদি ভিজুয়ালাইজ করি আই গেস আপনাদের বুঝতে সুবিধা হবে। এমনি কি আপনারা বুঝতে পারতেছেন? হ্যালো, একজন রেসপন্স করেছেন, বাকিরাও আচ্ছা। যদি বুঝতে পারেন তাহলে আমি সামনের দিকে আগাই। আমরা কিন্তু এখানে একটা জিনিস দেখতে পারি, ইজ এন এ ফাংশন।
ইজ এন এ ফাংশন দিয়ে আমরা দেখতে পারি ফলস এবং ট্রু। কি ফলস এবং ট্রু এর কথা বলছে এখানে, যে এখানে ফলস বলতে বোঝাচ্ছে হলো এই ইজ এন এ ফাংশন দিয়ে আমরা দেখতে পারি যে ওখানে নাল ভ্যালু আছে নাকি। নাল মানে কি? মিসিং ভ্যালু, যেখানে কোনো ভ্যালুই নেই, একটা কলামের রো এর মধ্যে কোনো ভ্যালুই নেই। তা আমি যদি আপনাদেরকে একটু দেখাইতে পারি, একটু দাঁড়ান, আমি ফাইলটা খুলে আবার স্ক্রিনটা শেয়ার করি, তাহলে আপনাদের দেখাইতে সুবিধা হবে। এই যে আমি যে কোস্টার ডিবি আমরা দেখাচ্ছি, এখানে দেখেন অনেক জায়গায় কিন্তু ফাঁকা জায়গা রয়েছে। এই যে ফাঁকা ফাঁকা এরকম, এগুলাকেই বলে হইলো, ফাঁকা সেল গুলাকেই আমরা বলে থাকি হলো নাল ভ্যালু। তো আমি যদি এখানে দেখি আমাদের কোডটাতে যে এরকম নাল ভ্যালু আছে কিনা, এই যে আমরা স্পিড এমপিএইচ, স্পিড মাইল পার আওয়ার, এই জায়গাটায় দেখি, এখানে কিন্তু দেখি আমরা সেকেন্ডটা থেকেই নাল ভ্যালু আছে। আমরা যদি যাই স্পিড ডট এমপিএইচ, স্পিড এমপিএইচ কোথায় আছে, স্পিড, এই যে স্পিড এমপিএইচ, এই যে দেখেন আমরা যখন নাল ভ্যালু পেয়েছি তখন কিন্তু এটা কি রিটার্ন করেছে, ট্রু রিটার্ন করেছে। আমরা যদি দেখি এই যে সেকেন্ডটা থেকে ট্রু রিটার্ন করেছে। আবার পরেরটাও যদি দেখি, হাইটের ক্ষেত্রেও কিন্তু, সরি হাইট ফিট, আমরা যেটা দিয়েছি হাইট ফিটও কিন্তু ট্রু রিটার্ন করেছে। সো আমরা কিন্তু সেই জিনিসটাকে দেখতে পাচ্ছি। আমি চাইলে কয়টা নাল ভ্যালু আছে সেই জিনিসটা আমরা এখানে দেখতে পারি যদি আমরা সাম ফাংশনটা আনি। তো সাম ফাংশনটা দিলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কলাম গুলো আছে, পোস্টার নেম আর লোকেশনে নেই, কিন্তু স্ট্যাটাসের ক্ষেত্রে আমাদের 213টা নাল ভ্যালু আছে, ম্যানুফ্যাকচারারের ক্ষেত্রে 59টা নাল ভ্যালু আছে। এরকম বিভিন্ন ইয়ার জন্য কিন্তু বিভিন্ন ধরনের নাল ভ্যালু আছে। এই নাল ভ্যালু থাকলে কিন্তু আমাদের তখন কাজ করতে অসুবিধা হবে। আমাদের যদি ইম্পর্টেন্ট কোনো ডেটা থাকে, ফর এক্সাম্পল আপনি একটা ব্যাংক, আপনি একটা কোম্পানির মালিক, সেখানে আপনি এমপ্লয়ীদেরকে বেতন দিবেন। এখন যদি তার বেতনের ঘরটা বা তার র্যাঙ্কিং এর ঘরটা যদি ফাঁকা থাকে, তাইলে কি আপনি তাকে জানতে পারবেন তার বেতনটা কত বা তার র্যাঙ্কিংটা কত? সেই জিনিসগুলো কিন্তু দেখতে পারবেন না। সেই জন্য আমাদের এই নাল ভ্যালু গুলোকে বিভিন্ন ভাবে রিপ্লেস করার বা ঠিক করার এটা কিন্তু ওয়ে আছে। আপনাদের এই ক্ষেত্রে আমরা এই যে পাইথন ইউজ করে বিভিন্ন মেথডে কিন্তু সেই কাজটা করে থাকতে পারি। সো এখান থেকে আমরা সেই কিন্তু ব্রিফিংটা পেয়ে যাচ্ছি যে আমাদের কোন কলামের মধ্যে কয়টা ভ্যালু নাল আছে। সো সেইটাকে আমি কাজ করতে পারি। এখন আমি একটা কাজ করব, সেটা হলো ডুপ্লিকেটেড, ডিএফ ডট ডুপ্লিকেটেড। ডিএফ ডট ডুপ্লিকেটেড বলতে কি বোঝাচ্ছে? ডিএফ ডট ডুপ্লিকেটেড বলতে বোঝাচ্ছে যে কোনো এখানে ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা। ডুপ্লিকেট অ্যাজ ইন আমরা যে 13টা কলাম নিয়েছি সেই 13টা কলামই ডুপ্লিকেট আছে কিনা সেই রকম দেখা। আমরা যদি দেখি 13টা কলামে কোনোটাই ডুপ্লিকেট নেই, কিন্তু আমি একটা চেক করলাম যে আমরা পোস্টার নেমের মধ্যে শুধুমাত্র পোস্টার নেম আমি দিয়েছি। আমি যদি দেখি শুধুমাত্র পোস্টার নেমের মধ্যে কোনো ডুপ্লিকেট আছে নাকি, সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেখতে পারি, ডিএফ ডট ডুপ্লিকেটেড সাবসেট ইকুয়ালস টু পোস্টার নেম।
এটাকে আমি লোকেট করব। যদি কোস্টার নেমে ডুপ্লিকেট আছে নাকি সেটা দেখতে চাই, এই যে দেখেন আমাদের ক্রিস্টাল বিচ সাইক্লোন, এটার ক্ষেত্রে আমি কিন্তু ডুপ্লিকেট পাচ্ছি। আমি কি 43 নাম্বারটাতে যে যদি দেখি আমি এটার ডুপ্লিকেটটা পাবো। এই যে ক্রিস্টাল বিচ সাইক্লোন এখানেও আছে, আমরা যদি দেখি এই যে এখানেও আছে আবার এখানেও আছে। এই জন্য আমাদের প্রথমটাকে কিন্তু কখনো ডুপ্লিকেট ধরেনি, ধরেছে কি সেকেন্ডটাকে। আমাদের সেকেন্ডটাকে ডুপ্লিকেট ধরার জন্য আমাদের ক্রিস্টাল বিচ সাইক্লোন এটাকে আমরা দেখতে পাচ্ছি কি কোস্টার নেমের মাধ্যমে যখন আমি দেখাতে চেয়েছি যে এটাতে কোনো ডুপ্লিকেট আছে নাকি, তখন কিন্তু আমরা পেয়েছি যে কোস্টার নেমে ক্রিস্টাল বিচ সাইক্লোনে ডুপ্লিকেট আছে। সো এই জিনিসটা আমরা চেক করতে পারি যে আমরা খালি দেখবো যে যখন কোস্টার নেম ক্রিস্টাল বিচ সাইক্লোন তখন আমাদের কোন কোন ভ্যালুগুলো আছে। তো আমি যদি এটাকে রান দিয়ে দেই, এই যে দেখেন 39 এবং 43-এ ক্রিস্টাল বিচ সাইক্লোন এই ভ্যালুগুলো আছে। তো এইবার ডেটাটাই যদি দেখি আমার এখানে কিন্তু সবগুলা ডেটাই সেম, খালি একটা ডিফারেন্ট আছে, সেটা হলো ইয়ার ইন্ট্রোডিউসটা 1926 আর 1927। আমার এমন হইতে পারে হয়তো এদের এমন হয়েছে যে এই যে রোলার কোস্টারের যে ডেটাটা, সেই রোলার কোস্টারের ডেটাটা হয়তো তারা এমন হয়েছে যে 1926 সালে অন করেছিল, তারপরে হঠাৎ করে আবার বন্ধ হয়ে গেছে কোনো একটা কারণে। আমাদের যে যমুনা ফিউচার পার্কের যে বন্ধ এরকম হইতে পারে, যেটা এখন ফাইনালি ক্লোজ হয়ে গেছে, সেই রকম করে এটাও বন্ধ হয়ে গেছে, আবার 1927 সালে ওপেন হয়েছে। এই জন্য হয়তো এই ডুপ্লিকেটটা আমরা দেখতে পাচ্ছি। সো আমি আমি আরেকটা কাজ করতে পারি। সো আমি চেষ্টা করব কি করব যে আমার এই ডুপ্লিকেট ভ্যালুগুলোকে আমি রিমুভ করে দেব। সো সেই জন্য আমি ডুপ্লিকেট ভ্যালুগুলোকে সাবসেট কি কি নিয়েছি, কোস্টার নেম, লোকেশন এবং ওপেনিং ডেট। যদি সেম হয় তখন আমরা সেটাকে ডুপ্লিকেট গুলাকে রাখবো, রিমুভ করে দিব। সো আমি যদি ডিএফ ডট ডুপ্লিকেট সার্চ দেই, আমার এখানে ডিএফ ডট ডুপ্লিকেট সার্চ দেই, সেখানে কিন্তু আমাদের আউটপুট দিচ্ছে কোনগুলা, পরেরটাকে, যেটা ডুপ্লিকেট সেইটাকে। আমি যদি চাই খালি শুধু প্রথমটাকে রাখবো, মানে এই যে আমাদের এখানে যেটা দেখেছিলাম যে আমরা 39টাকে রাখতে চাচ্ছি, কিন্তু 43 যেটা সেটাকে আমি রিমুভ করে দিতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা যেই সাইনটা ইউজ করি সেটা হলো এই যে এই সাইনটা, আমাদের কিবোর্ডের মধ্যে 1 এর পাশে যেটা থাকে সেই সাইনটাকে ইউজ করে থাকি। এইটা করলে যে কাজটা হবে যে আমাদের ভ্যালুটা যেগুলো ডুপ্লিকেট না সেগুলো শুধুমাত্র শো করবে। তো আমি যদি দেখাই, এই যে আমাদের যে আপনাদের ইয়াটা আছে, একটু দাঁড়ান, কপিটা একটু ইয়া হয়েছে। ও, সাবসেটটা আছে। এখন আমি যদি দেখি আমার কিন্তু যেগুলা ডুপ্লিকেট না শুধুমাত্র সেগুলা শো করতেছে। এখন কিন্তু আমাদের এই ডুপ্লিকেট ভ্যালুগুলোকে আর শো করবে না যদি আমি এই সাইনটা দিয়ে থাকি। দেখেন আগের বার যখন এই সাইনটা সরাই দেই তাইলে কিন্তু আমাদের ডুপ্লিকেট ভ্যালুগুলো শো করে, আর যদি আমি এই সাইনটা অ্যাড করে দেই তাইলে আমাদের কি ডুপ্লিকেট বাদে আমি বাকিগুলোকে আমি দেখতে পারি। সো আমি সেই ক্ষেত্রে যে কাজটা করব, আমাদের এখানে যদি এখন দেখি 990টা রো আর 13টা কলাম আছে, আমরা কি করব, যদি এগুলো ডুপ্লিকেট হয় তাইলে আমি ডুপ্লিকেট বাদে বাকিগুলোকে হলো ডিএফ এ রাখবো, আর বাকি যেগুলো ডুপ্লিকেট ওগুলো বাদ চলে যাবে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখন যদি ডিএফটা রান করি, এখন ডিএফটা রান করলে দেখেন আমি মেবি আগেই রান করে দিয়েছি।
তো 990টা রো হয়ে গেছে। আগে কতগুলা রো ছিল? আমরা যদি একদম উপরে চলে যাই, আমাদের আগে ছিল হলো 1087টা রো। সো আমি 1087টা রোকে যখন আমি এইভাবে ডুপ্লিকেট গুলা বাদ দিয়ে করলাম, তখন আমার বাকি রো থাকলো কত? 990টা। মানে কি আমাদের 97টা রো এর মধ্যে ডুপ্লিকেট ভ্যালু ছিল। সেই জিনিসটা আমরা কি করলাম? ড্রপ করে দিলাম। সো এখন আমাদের রো আছে কয়টা? 990টা। আমি যতটুকু বুঝিয়েছি একটু কি বুঝেছেন সবাই? বা আর কোনোটা বুঝাতে হবে? এনি কোশ্চেন এনো? নো স্যার, মোটামুটি যতটুকু হয়েছে অন্তত 10% বেসিকটা বুঝতে পারছি। একটা জিনিস হচ্ছে যে আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব, বিষয়গুলো কি আরো ক্লিয়ার ভাবে আমাদেরকে বোঝানো হবে না? অবশ্যই আপনাদেরকে কিন্তু একদম বেসিক থেকে আরো ডিটেলসে কয়েক ভাগে ভাগ করে তারপর এটা দেখানো হবে। আমি কিন্তু একটা অ্যাডভান্সটা দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে আমরা অ্যাকচুয়ালি যে পাইথনকে অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেলে কিভাবে কাজে লাগাইতে পারে। আমি যদি একদম বেসিক দেখাইতাম তাহলে আপনাদের হয়তো মনে হইতো যে পাইথন করে কি লাভ, যদি সিম্পল কাজটা আমি অন্য জিনিস দিয়েও করতে পারতেছি। আমি যখন পাইথন দিয়ে আমি ভিজুয়ালাইজ করব, তখন আপনারা আসলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি পাইথনকে আমরা কিভাবে ইউজ করতে পারি। বুঝতে পেরেছেন? তো জি স্যার। তখন আমরা কিন্তু অনেক ভাগ করে করে যাব। তো ভাগ করে গেলে কিন্তু তখন একবারে এত অ্যাডভান্সে চলে যাবেন না। এই যে আমার ডিএফ ডট ডুপ্লিকেট, ডিএফ ডট লোক, এগুলো হয়তো একটু আপনাদের বুঝতে অসুবিধা হবে। আমি বলেছিলাম যে একটু অসুবিধা হইতে পারে, কিন্তু সেই জিনিসটা আমি যেন সহজে, যতটা সহজে সম্ভব আপনাদেরকে জাস্ট বুঝানোর চেষ্টা করতেছি। এই জিনিসগুলো যেন আপনার ভিজুয়ালাইজ করে দেখতে পারেন যে আপনাদের ডেটাটা কিভাবে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন। তো বুঝতে আমি পারছি যদি বাকিরা কি বুঝেছেন? বাকিদের কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা স্যার, লাস্ট ওয়ান একটা কোশ্চেন আছে আমার। হ্যাঁ বলেন। স্যার, এখানে পুরোটা গেমই কি পাইথনের মাধ্যমে চলবে? জি, মানে আমাদের পুরোটা কিন্তু পাইথনের মাধ্যমেই চলতেছে। মানে একদম A to Z 70%ই পাইথন বলতে গেলে, তাই তো? হ্যাঁ, আমাদের কিন্তু এই পাইথনকে আপনারা সব জায়গায় ইউজ করতে পারবেন। একদম আপনাদের সিম্পল পড়ালেখা থেকে বলতে, আপনার প্রেজেন্টেশন বলতে, ইভেন কেউ যদি রিসার্চ ওয়ার্কে যায়, রিসার্চ ওয়ার্কে কিন্তু এখন বর্তমানের দুনিয়ায় সবাই কিন্তু পুরোপুরি পাইথনে ইউজ করতেছে। তো আমরা যদি এই যে বিদেশে আপনারা অনেকে হয়তো পড়তে যেতে পারতে পারেন, সেই ক্ষেত্রে জি স্যার। কিন্তু উচ্চশিক্ষায় যাওয়ার জন্য সেই ক্ষেত্রে কিন্তু এই যে বিভিন্ন রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু এখন সবকিছু, এই যে ডিপ লার্নিং শুনে থাকবেন, মেশিন লার্নিং, এগুলো কিন্তু সবকিছুই পাইথনের মাধ্যমেই এখন করা হচ্ছে। তো পাইথন দিয়ে যদি আপনারা যদি ডেটাটাকে সুন্দর মতো বুঝতে পারেন, রিপ্রেজেন্ট করতে পারেন, তাইলে কিন্তু আপনারা সুন্দর মতো ওইটাকে ইউজ করে আপনার রিসার্চ ওয়ার্কে কাজে লাগাইতে পারবেন। তো আমি এখন ফিচার আন্ডারস্ট্যান্ডিং এ যাব। আমরা এখন একটু ভিজুয়ালাইজ করব। এই জায়গাটা আসলে আপনারা হয়তো বুঝতে আরো সুবিধা হবে, এখানে এই জিনিসগুলো বুঝতে পারবে। তো আমি একটা লাইন ছিল কি, ইয়ার ইন্ট্রোডিউস। তো এই ইয়ার ইন্ট্রোডিউস কে আমরা দিলাম কি, এটাই কোন সালে কতগুলা আছে সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে 1999 সালে ইন্ট্রোডিউস হয়েছে 46টা, মানে 46টা এখানে রোলার কোস্টার রাইড, যারা 1999 সালে হইলো মানুষজনের কাছে ইন্ট্রোডিউস হয়েছে। 2000 সালে হয়েছে, এরকম বিভিন্ন সালে হয়েছে। তো আমি এখানে ইউনিভেরিয়েট অ্যানালাইসিস, ইউনিভেরিয়েট অ্যানালাইসিস বলতে কি বোঝায়? ইউনিভেরিয়েট বলতে আমাদের যদি শুধুমাত্র একটা কলাম নিয়ে কাজ করি, শুধুমাত্র একটা কলাম নিয়ে কাজ করি, আমরা ওইটাকে যদি আমরা প্রেজেন্ট করতে চাই, সেই একটা কলাম নিয়ে কাজ করলে কিন্তু আমরা তখন সেটাকে বলি হলো ইউনিভেরিয়েট, ইউনি। আর যদি আমরা মাল্টিপল কলাম নিয়ে কাজ করি, তখন সেটাকে আমরা বলি হলো মাল্টিভেরিয়েট। সো আমরা যদি সিঙ্গেল, শুধুমাত্র এখানে আমরা 3 ধরনের প্লটিং দেখব, হিস্টোগ্রাম, কেডিই আর বক্স প্লট। সো আমি ফার্স্টে হলো ইয়ার ইন্ট্রোডিউসটাকে দেখিয়েছি। সো আমি এটাকে যদি রান করে দেই, এখানে আমি কি করছি,
শুধুমাত্র হেড 10, মানে আমি সবগুলা বছরকে কিন্তু নেই নাই, আমি শুধুমাত্র প্রথম হাইয়েস্ট যে 10টা বছর আছে, আমরা ইয়ার ইন্ট্রোডিউস যখন এইভাবে ভ্যালু ডট কাউন্ট দিয়ে করি, ভ্যালু কাউন্ট দিয়ে করলে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি ডিসেন্ডিং অর্ডারে আছে। ফার্স্টে হলো হাইয়েস্ট যেটা 1999 46টা, তারপরে কি এর চেয়ে কম যেটা 2000 45টা। এরকম আমি সর্বোচ্চ যে প্রথম 10টা আছে সেই 10টাকে আমরা ফার্স্টে বার চার্ট, আমরা প্লট করার সময় বার চার্ট নিয়েছি, কাইন্ড হলো বার চার্ট। আমি টাইটেল দিয়েছি হলো টপ 10 ইয়ার্স কোস্টার ইন্ট্রোডিউস, আর আমি এক্স এ একটা লেভেল দিয়েছি, ওয়াই এ একটা লেভেল দিয়েছি। আমি যদি এটাকে প্রিন্ট করি, এই যে দেখেন আমরা যে এতক্ষণ বললাম, এত কষ্ট করে এতক্ষণ যে ডেটাটাকে সাজাইলাম, সেটা মেনলি এই কাজের জন্য। আমি কিন্তু এখানে যদি দেখি সেই ইয়াটা, এখানে আমরা সুন্দর মতো দেখতে পাচ্ছি কি ইয়ার ইন্ট্রোডিউস এক্স লেভেলে, আর ওয়াই এ হইলো কাউন্ট, আর উপরে সুন্দর মতো আমাদের টাইটেলটা আছে টপ 10 ইয়ার্স পোস্টার্স ইন্ট্রোডিউস। সো আমাদের এই বার চার্টের মাধ্যমে কিন্তু আমরা সুন্দর মতো, এই যে আমাদের প্রথমটা কতগুলো ছিল 46টা, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যে বার চার্টের মাধ্যমে 46টা আছে, তারপর একটা কম আছে, এরপর একটা কম আছে, এইভাবে করে সুন্দর মতো ডিসেন্ডিং অর্ডারে কিন্তু আমরা টপ 10 ইয়ার্স এখানে দেখতে পারলাম। এটা আপনারা কিভাবে কাজে লাগাবেন? আপনাদের রিসার্চ ওয়ার্কে তো অবশ্যই কাজে লাগাতে পারবেন। ট্রেন্ডিং, আপনাদের ট্রেন্ড, টাইম ট্রেন্ড নিয়ে অবশ্যই ধারণা থাকার কথা, যে টাইম ট্রেন্ড বছরের সাথে সাথে আমাদের কিভাবে কমতেছে বাড়তেছে। খুবই একটা কমন কেস বাংলাদেশের সিনারিওতে ডেঙ্গু কেস, সেই ডেঙ্গুটা কখন বাড়তেছে কখন কমতেছে সেটা দিয়ে কিন্তু আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারি, যে কোন ইয়ারে আমরা যে শুনে থাকি যে এই বছরে ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি হবে। এটা কিন্তু মানুষ কিন্তু এই যে বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমেই কিন্তু করে থাকে। কেউ কিন্তু এই খালে বিলে দৌড়ায় বেড়ায় না যে খালে বিলে আজকে কি মশা বেশি আছে, ওইভাবে খালে বিলে দেখেন। এই ট্রেন্ড অ্যানালাইসিস করেই কিন্তু আমরা তখন প্রেডিকশন করতে পারি যে আমরা ইয়ার বাই ইয়ার যে এই বছর ডেঙ্গুর প্রকোপ হবে কি হবে না। আমাদের যে কোভিড এর ক্ষেত্রে হয়েছিল কোভিড-19, সেই ক্ষেত্রেও কিন্তু এই ট্রেন্ডটা দিয়ে আমরা ওই যে বিভিন্ন তখন যে মানুষজন যে বলে প্রেডিকশন দেয় এই বছরে এতজন এই রোগে আক্রান্ত হবে, হওয়ার চান্স আছে, এই প্রেডিকশন গুলা কিন্তু আমরা এই ট্রেন্ড অ্যানালাইসিস এর মাধ্যমে করে থাকি। তো আপনারা এত ডিটেল যদি না যান, আপনাদের যদি অফিস ওয়ার্কও থাকে, আপনাদের কোন ক্ষেত্রে আপনাদের খরচ বেশি হচ্ছে বা কোন ক্ষেত্রে আপনাদের কাজে বেশি সময় লাগতেছে, এই জিনিসগুলো কিন্তু আমরা পাইথনের মাধ্যমে দেখে আপনারা আপনাদের স্কিলটা গ্রো করতে পারবেন। সো এইভাবে হইলো বার চার্টটা আপনি ইউজ করতে পারেন। আরেকটা টাইপ আছে হলো হিস্টোগ্রাম। হিস্টোগ্রামও বার চার্টের মতোই একটু ডিফারেন্ট। এখানে আমি বিনস দিয়ে দিয়েছি। বিনসটা কি জিনিস এখানে দেখবো, এখানে মেনলি আমি পোস্টারের স্পিড গুলা দেখবো। তো আমি যদি রান করে দেই, এই যে হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম দিয়ে আমি যদি দেখি বিনসটা আমি দিয়েছি দেখে ভাগটা, এই যে আমাদের নিচে এক্স লেভেলে ভাগটা দেখেন, এখানে ভাগটা 0, 20, 40, 60 ভাবে 20 করে ভাগ হয়ে গেছে। তো হিস্টোগ্রামটা আমি যদি দেখি, এখান থেকে কিন্তু আমি এই যে আউটলায়ারটা চেক করতে পারি। দেখেছেন এখানে কিন্তু আমি আউটলায়ারটা চেক করতে পারি। সো এই আউটলায়ারটা চেক করলে কিন্তু আমরা তখন এরকম আমাদের কাজের ক্ষেত্রেও কিন্তু কর্মক্ষেত্রে এটা আমরা এই কাজটা করে আমরা খুব সহজেই যদি কোনো ফ্রড কেস হয় বা কোনো ঝামেলাও হয়, সেই জিনিসগুলো কিন্তু এইভাবে প্লটিং এর মধ্যে খুব সহজেই আমরা এগুলোকে দেখতে পারি, এই হিস্টোগ্রাম, বার গ্রাফ এরকম। তারপর লাস্টে কি আছে, কেডি, কার্নেল ডেন। এটা এক ধরনের মানে প্লটিং এর মাধ্যম। সেইটা যদি আমি দেখাই, এখানে এই যে এখানে আমি কার্নেল ডেন্টের মাধ্যমে কোন জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি কি যে এই 50 অ্যারাউন্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের বেশিরভাগ যে ডেনসিটি মানে সবচেয়ে বেশি ডেটা পাওয়া যাচ্ছে। আমরা যদি দেখি এখানেও দেখেন 40 থেকে 50, 60 এই জায়গাটাতেই সবচেয়ে বেশি। সো এই ট্রেন্ডটা কিন্তু আমরা কার্নেল ডেন্টের মাধ্যমে বুঝতে পারি।
সো এই কোডগুলো একটু হয়তো ডিফিকাল্ট, কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই। আপনারা যদি আসেন, যখন আপনারা ধাপ বাই ধাপ আপনাদের ডেটা সলিউশনে এক একটা ক্লাস করবেন, তখন কিন্তু আপনাদের জন্য এই কোডটা বেশ সহজ হয়ে যাবে, তখন কিন্তু এত কঠিন মনে হবে না। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। আমরা যে ইউনিভেরিয়েটের কার্ভ গুলা দেখালাম, আপনারা কি এখন বুঝতে পারছেন আপনারা কিভাবে ইউজ করতে পারবেন ভিজুয়ালাইজেশনের টেকনিক গুলা? আশা করি বুঝতে পারছেন। আহ, এখন আমরা যেটা দেখব এরপরের পার্টে, যেটা আছে হলো সেটা হলো মাল্টিভেরিয়েট। মাল্টিভেরিয়েট দিয়ে কি করব? মাল্টিভেরিয়েট দিয়ে আমরা মাল্টিপল ভ্যালুর মাল্টিপল কলামস এর ডেটা গুলোকে প্লট করব, তাইলে হইলো কি কম্প্যারিজন করতে পারবো। তো আমি এখানে দেখি কোস্টার স্পিড এবং হাইটের মধ্যে আমি একটা করেছি, কম্প্যারিজন করেছি। প্লটটার নাম হলো স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লট হয়তো আপনারা নাম শুনে থাকবেন। স্ক্যাটার প্লট বেসিক্যালি যে আমাদের ওই হাইটে কোন স্পিডটা আছে বা কোন স্পিডে কোন হাইটটা আছে সেইটা কিন্তু ডট ডট দিয়ে প্রিন্ট করা হয়। এই যে আমরা যদি এখানে দেখি, আমরা এখান থেকে কিন্তু খুব সহজেই বুঝতে পারি এই যে এই যখন স্পিডটা 140 150-র কাছাকাছি প্রায়, তখন কিন্তু আমাদের হাইটটা কত ছিল? অ্যারাউন্ড 160-র মতো। সো আমরা স্ক্যাটার প্লট দিয়ে কিন্তু খুব সহজেই বুঝে যাচ্ছি যে 160 170 এরকম হাইটটা ছিল। এই স্ক্যাটার প্লটটা দেখার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি ইউজুয়ালি ট্রেন্ড যেটা বলতেছে যে যখন স্পিড বেশি হবে তখন কিন্তু হাইটটাও বেশি হইতে হবে। স্পিড বেশি হয় কখন? যখন হাইটটা বেশি থাকে। তো আপনাদের কর্মক্ষেত্রেও কিন্তু আমরা এই জিনিসগুলা, আমরা যদি একটা নতুন কোম্পানি খুলতে চাই, আমরা কিন্তু পুরান কোম্পানির কাজকর্ম দেখে তাদের এরকম আমরা প্লটিং করে কম্প্যারিজন করে সেই জিনিসগুলা দেখতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট আছে, সেটা হলো পেয়ার প্লট। এটা হলো এই যে আমরা সিবর্নে যেটা দেখেছিলাম সেটার ক্ষেত্রে এভাবে দেখতে পারি। সরি, এটা পেয়ার প্লট না, এটাও স্ক্যাটার প্লট। সিবর্নে কিন্তু ডিরেক্টলি স্ক্যাটার প্লট নামে ফাংশন রয়েছে, ডট দিয়ে স্ক্যাটার প্লট। আগেরটা কি প্লটের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? কাইন্ড দিয়েছিলাম স্ক্যাটার। আর সিবর্নের ক্ষেত্রে আমরা কিন্তু ডিরেক্টলি এভাবে ইউজ করতে পারি। এটার সিবর্নের ক্ষেত্রে আপনার বেনিফিটটা কি আমি দেখাই। এটা কিন্তু আমি যখন দেখতেছি স্পিড আর হাইট দুইটা আমি দেখতে পাচ্ছি সুন্দর মতো আগের মতোই প্রিন্ট হচ্ছে, খালি কালারটা ডিফারেন্ট। তো এটা একই রকমই কাজ করতেছে। সিবর্নে আমি কেন সিবর্নে করছি, এটার কাজ হলো এই যে আমি হিউ লিখে ইয়ার্স ইন্ট্রোডিউসটা দিয়ে দিলাম। এটা দিয়ে যদি আমি এখন রান করি, এখন দেখেন আমাদের এখানে কিন্তু ইয়ার গুলা দেখাচ্ছে যে 1900 থেকে 1925 এর মাঝের ইয়ার গুলা কিন্তু এই কালার, আবার 1925 থেকে এটা 1975, আবার 2000 পরের গুলাকে একই কালার দেখাচ্ছে। এই সিবর্নের মাধ্যমে করলে কি আমরা মাল্টিপল, খালি দুইটা না তিনটা জিনিসের মধ্যেও কিন্তু কম্পেয়ার করতে পারছি। আমরা এই হিউ জিনিসটাকে ব্যবহার করি। এই হিউটা দিয়ে আমি এটা সুন্দর মতো ইয়ার ইন্ট্রোডিউসটা কিন্তু এখানে দেখাইতে পারতেছি। সো সিবর্নের বেনিফিটটাই হলো এরকম যে আমরা স্ক্যাটার প্লটেও এভাবে হিউ দিয়ে দেখতে পারি। তো আমরা পেয়ার প্লটে চলে যাই। যদি পেয়ার প্লটে দেখি, পেয়ার প্লটে বেসিক্যালি এটাকে একটা ম্যাট্রিক্স এর মতো শো করে। আমার এই যে আপনারা যদি দেখতে পারেন সিপিইউটা আমার ইয়ার জন্য ঝামেলা হচ্ছে, মানে ওভারলোড হয়ে গেছে। আসলে এটা একটু কমপ্লেক্স তো, তো এই জন্য এই যে দেখেন বাড়তে আছে এটা, এই জন্য একটু ঝামেলা করতে। এই যে চলে আসছে, সিপিইউটা যখন রেড হয়ে যায় তখন এরকম বিভিন্ন আপনাদের ডিভাইসের উপর ডিপেন্ড করে। তো আমি যখন এইভাবে দেখতেছি পেয়ার প্লটে কিন্তু আমরা যদি নিজের টাইপ গুলোকে দেখি তখন দেখবেন হইলো এরকম একটা ট্রেন্ডের মাধ্যমে দেখাবে, এটাতে বুঝবেন না।
কিন্তু পেয়ার প্লট দিয়ে লাভটা কি, আমরা যে ম্যাট্রিক্স করছি না ম্যাথের মধ্যে, সেই ম্যাট্রিক্সের মতো এখানে সাজানো থাকে। তো এই সাজানো থাকলে কি আপনারা কিন্তু একসাথে অনেক কিছুর স্ক্যাটার প্লট দেখতে পারবেন। দেখেন ইনভার্সনের সাথে হাইটের, অথবা আপনাদের স্পিডের সাথে অন্য কোনোটা, এভাবে কিন্তু মাল্টিপল ভ্যালুগুলো কিন্তু দেখতে পারবেন। আর আমি হিউতে দিয়েছিলাম হলো টাইপ মেইন, হিউতে দিয়েছিলাম কি টাইপ মেইন। টাইপ মেইনে কি কি ভ্যালু আছে আমি যদি দেখি, টাইপ মেইনে এখানে আমাদের লেখা আছে, এই যে আমাদের সাইডে, যেখানে রেড দিয়ে বোঝাচ্ছে হলো উড ম্যাটেরিয়াল, তারপর ইয়া দিয়ে বোঝাচ্ছে হলো স্টিল ম্যাটেরিয়াল পার্পল দিয়ে, আর ব্লু দিয়ে বোঝাচ্ছে হলো আদার ম্যাটেরিয়াল। সো আমি যদি পেয়ার প্লটটা দেখি, আপনারা কেউ বলতে পারবেন যে বেশিরভাগ রোলার কোস্টার কোন আইটেমটা দিয়ে বানানো হয়েছে, উড, আদার না স্টিল? কেউ কি বলতে পারবেন? হ্যালো, নো স্যার। একজন বলেছে স্টিল। আপনারা যদি একটু ক্লিয়ার করে দেখেন, স্টিলের কালারটা কি দেওয়া, পার্পেল। সো এখানে বেশিরভাগ কিন্তু আমরা যদি দেখি, বেশিরভাগ থেকে কিন্তু পার্পেল কালারটা বেশি দেখতে পাচ্ছি না। এই জায়গায় দেখেন পার্পেল অনেক বেশি, অনেক বেশি। পার্পেলটা কি বেশিরভাগ আমরা বলতে পারতেছি কি, পার্পেল কালার দিয়ে মানে স্টিল দিয়ে বেশিরভাগ রোলার কোস্টার বানানো হয়েছে। তো আপনাদের যদি এরকম জিনিসটা দেখেন, আমরা কিন্তু এই পেয়ার প্লটটা দিয়ে খুব সহজে দেখতে পারলাম জিনিসটা। সো এখানে ড্রপ এনে দিয়ে কি করে, আমাদের কলাম ড্রপ করে। আমি এটা ইউজ করার কারণ হইলো, আমরা নেক্সটে যেটা দেখব হিট ম্যাপ, সেই হিট ম্যাপটা কিন্তু আপনাদের মানে যদি কোনো নাল ভ্যালু থাকে সেই জন্য কাজ করে না। এই জন্য আমি কি করেছি, আমি এই হিট ম্যাপে যেই কলামগুলো এখানে আমরা কিন্তু দেখেছিলাম যে কিছু কিছু ভ্যালুতে, যেমন হাইট ফিটে আমরা কিন্তু নাল ভ্যালু পেয়েছিলাম। যদি দেখি এই যে হাইট ফিটে কিন্তু আমরা নাল ভ্যালু পেয়েছিলাম। সো আমি এই জন্য পরেরটাতে যখন প্রিন্ট করব তার আগে আমি ড্রপ করে নিচ্ছি। সো আমি যদি এখানে ড্রপ করে দেই, এখানে আমি একটা মোটামুটি একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি। এই সম্পর্কটা কি, আমি যখন এই আমি সিবর্নের হিট ম্যাপটা দিয়ে দেখাই তখন আমি আরো ভালো বুঝতে পারবো। এই যে দেখেন, এটাকে বলে হইলো কোরিলেশন হিট ম্যাপ। ঠিক আছে, কোরিলেশন হিট ম্যাপ। সো কোরিলেশন হিট ম্যাপ আপনারা যদি কেউ রিসার্চ ওয়ার্কে বেসিক্যালি যান, তাদের কিন্তু প্রতিটা ওয়ার্কের মধ্যে এই কোরিলেশন হিট ম্যাপ শো করতেই হবে। সো কোরিলেশন হিট ম্যাপ দিয়ে আমরা কি বুঝতে পারতেছি, সবগুলা নিজেদের সাথে ওয়ান এর ডিফারেন্স আছে। নিজেদের সাথে ওয়ান এর মানে হইলো যে প্লাস ওয়ান এর মানে হইলো যে যদি কোন সাপোজ ইয়ার ইন্ট্রোডিউসটা যদি একবারে, তো নিজে তো একই বাড়বে। 0.17 এটার মানে কি, এটার মানে হইলো এটার রিলেশনটা হইলো পজিটিভ দিকে। যদি ইয়ার ইন্ট্রোডিউসটা সরি স্পিড ম্যাপটা এখানে পজিটিভ ভাবে কোরিলেশনে আছে, সেটা কত, 0.17 অনুপাতে। সো আমি যদি এখানে দেখি 0.47, এটাই কি সবচেয়ে বেশি না আমাদের? এখানে কিন্তু সবচেয়ে বেশি কার কার মধ্যে দেখা যাচ্ছে, হাইট ফিট আর জি ফোর্স। আমরা কি জানি যে আমাদের হাইটে বাড়লে, হাইট থেকে যখন আমরা ড্রপ করব, একটা উপর থেকে ড্রপ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স এটা কিন্তু বেড়ে যায়। যখন বেশি উপর থেকে ইয়া করব তখন কি স্পিডটা বেড়ে যাবে। সো যত হাইটটা যত বাড়তেছে তখন কিন্তু আমাদের গ্র্যাভিটেশনাল পুল যেটা, সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। সো এটার সাথে কিন্তু আমরা পজিটিভলি 47 আরো একটা ইয়া দেখতে, স্পিডের সাথে হাইটের দেখেন 0.73 রিলেশন, মানে 0.73, 100টা কেস যদি হয় তাইলে 100টার মধ্যে 73টা কেসেই স্পিড বাড়লে হাইটটা বেড়ে যাবে। আমরা কিন্তু সেই জিনিসটাই আমরা দেখেছিলাম যে কন্টিনিউয়াসলি যখনই হাইট বাড়ছে তখনই কিন্তু স্পিডটা বেড়ে গেছে।
সেই ট্রেন্ডটাই কি আমরা দেখছিলাম না? সো আমরা এই জিনিসটাই কিন্তু আমরা এই হিট ম্যাপের মধ্যে আমরা দেখতে পারবো। তো এটাই মেইনলি আমাদের আজকের লাস্ট টপিক ছিল। আপনারা যদি আরো ডিটেলসে দেখতে মানে আমাদের সাথে কাজ করতে চান, আপনারা সুন্দর মতো ডেটা সলিউশন 360 পেজে চলে যাবেন, ওয়েবসাইটে। ওখানে কিন্তু বিভিন্ন ধরনের কোর্স ওপেন আছে। সেই কোর্সগুলোতে কিন্তু আপনারা মডিউল দেখলেই বুঝতে পারবেন। আপনি যে কোশ্চেনটা করেছিলেন এক্সাম ভাইয়া, যে অনয় ভাই, যে আমরা কি এটাকে ভাঙ্গে দেখবো কিনা, ওই মডিউলটাতেই দেখলে দেখবেন আমাদের কিন্তু অ্যাডভান্সে যাওয়ার আগে আরো অনেকগুলো স্টেপ আছে। সো আপনারা যদি এখানে ডেটা সলিউশনে চলে আসেন, ডেটা সলিউশন 360 আমি আছি, আমি সহ আরো বেশ কিছু ইনস্ট্রাক্টর আছে আমাদের। আপনাদেরকে কিন্তু একদম ভেঙ্গে ভেঙ্গে আমরা যেই কাজটা ফার্স্টে করলাম সেই জিনিসটাই আমরা আরো লং করে আমরা কিন্তু ইন ডিটেলসে দেখাবো। সো আপনারা যদি এখানে জয়েন করেন, আপনারা এই জিনিসটাকে কিন্তু আপনাদের লাইফে, রিয়েল লাইফে বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। তখন কিন্তু লাস্ট কোশ্চেন। জি বলেন। স্যার আচ্ছা, আমার জাস্ট একটা জিনিস নিয়ে কনফিউজ, এটা কি ডাটা অ্যানালাইসিস অর ডাটা সায়েন্স টু মেশিন লার্নিং, কোনটা এটা? মেশিন লার্নিং আরেকটু ডিপের ব্যাপার। এটা বেসিক্যালি আমরা ডেটা অ্যানালাইসিস করেছি, ঠিক আছে? অ্যানালিসিস, ওকে। হ্যাঁ, ডেটা অ্যানালাইসিস। মেশিন লার্নিং অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ধরনের মেশিনের মতো বানাই, সেটাকে আমরা এই যে ডেটাগুলো আছে সেই মেশিনটাকে ফিট করাই হলো আমরা সেটা থেকে আমরা একটা প্রেডিকশন করার চেষ্টা করি বা আউটপুট জেনারেট করার চেষ্টা করি। সো ওইটাতেও আমরা যে আউটপুট গুলা পাই, সেই আউটপুট গুলাকেও কিন্তু আমরা বিভিন্ন এই ডেটা অ্যানালাইসিসের যে আউটপুট গুলাকেও কিন্তু আমরা এখানে এভাবে দেখতে পারি বিভিন্ন প্লটিং সিস্টেমের মাধ্যমে। তখন কিন্তু আমরা যদি আউটপুট গুলাকে দেখি তাহলে আমরা তখন বুঝতে পারবো যে যদি আমাদের কাজটা ঠিক মতো, আউটপুটটা ঠিক মতো আসে, তাইলে বুঝবো কিন্তু আমাদের কাজটা ঠিকঠাক মতো হয়েছে, আমাদের মেশিনটা ঠিক মতো বিল্ড হয়েছে। তাহলে স্যার এই সাবজেক্টটা আলাদা, তাই তো? এই সাবজেক্ট আলাদা, কিন্তু আমাদের কোর্সে কিন্তু আপনার যদি দেখতে চান আমাদের কিন্তু একসাথেই আছে। ফার্স্টে আপনাদেরকে পাইথনের বেসিক আছে, এরপর মানে হয় আমাদের আরো আছে, এরপরে গিয়ে কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্স দিয়ে ঢুকে তারপর কিন্তু আমরা মেশিন লার্নিং এও আমরা এখানে ঢুকবো। সো এখানে কিন্তু আপনারা যদি কোর্সের মডিউল গুলা চেক করেন, এগুলা কিন্তু সুন্দর মতো, একদম সুন্দর মতো ইন ডিটেলস দেওয়া আছে। একদম পাইথনের বেসিক থেকে আমাদের ডিপ পর্যন্ত কিন্তু কোর্স রয়েছে। তো আপনারা যদি কেউ বেসিক হিসাবে, স্কিল হিসাবে ইউজ করতে চান, আপনারা যেমন কাজ করতে পারবেন, এটা কিন্তু আপনাদেরকে রিয়েল লাইফে একটা এক্সট্রা স্কিল হিসাবে কাজ করবে, প্লাস পয়েন্ট হিসাবে কাজ করবে। আপনার প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু এটা কাজে দিবে, যে আপনারা যেহেতু আপনার এই এক্সট্রা কারিকুলার স্কিলটা আছে, সো এইটা কিন্তু অনেক কাজে দিবে। আবার যদি কেউ রিসার্চ ওয়ার্কে যেতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কাজে দিবে এই কাজটা। তো আর কারো কোনো কোশ্চেন আছে? সো আই গেস স্যার আরেকটা কোশ্চেন করবো? হ্যাঁ, শিওর শিওর, নো। আচ্ছা স্যার, আমি যদি জাস্ট মেশিন লার্নিংটা বাদ দিয়ে ডাটা অ্যানালিসিসটা নিয়ে কাজ করি বা এটার উপরেই আমি স্কিল ডেভেলপ করি, তাহলে চলবে? হ্যাঁ, আপনি আসলে কোন লাইনে যেতে যাচ্ছেন আমাকে একটু আমি যদি চাচ্ছি বলেন। জাস্ট অনলি ডাটা অ্যানালাইসিস এর মধ্যে আমি নিজেকে নিতে যাচ্ছি আর কি, মেশিন লার্নিংটা নিতে চাচ্ছি না। হ্যাঁ শিওর, আপনারা সেটাও করতে পারবেন, সেটারও অপশন আছে। অবশ্যই আপনারা শুধু ডেটা অ্যানালাইসিসও শিখতে পারবেন, সেই ক্ষেত্রে আপনারা পাইথনের যে ইন ডিটেলস কোর্স আছে সেটা কিন্তু আপনারা নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা ডেটা অ্যানালাইসিসের সবকিছুই পেয়ে যাবেন। আচ্ছা, একজন বলেছিল ক্লাস কি রেকর্ডেড দেওয়া হবে কিনা? হ্যাঁ, রেকর্ড দেওয়া হবে, এটা প্রোভাইড করা হবে আপনাদেরকে, আমি অ্যান্সার করতে পারিনি। সো আই গেস আর কারো কোনো কোশ্চেন নেই। তো আপনারা যদি আরো, আপনারা কিন্তু এই জিনিসগুলা ইউটিউবেও শিখতে পারবেন, আপনারা এখন এআই এর যুগ, চ্যাট জিপিটিতেও শিখতে পারবেন, বা আপনাদের ভার্সিটি যদি কেউ করে থাকেন সেগুলোও শিখতে পারবেন। কিন্তু সেখানে কিন্তু আপনাদেরকে এরকম ভেঙ্গে ভেঙ্গে সব কিছু দেখানো হবে না। আজকে যদিও মাস্টার ক্লাস থেকে আমি জাস্ট আপনাদেরকে বুঝানোর জন্য যে আমাদের
এই ভিজুয়ালাইজেশনটা আমরা কোথায় কোথায় খাটাইতে পারি সেই জিনিসের জন্য কিন্তু আমি একটু অ্যাডভান্স টপিকে গিয়েছি। আমরা কিন্তু এইভাবে হঠাৎ করে জাম্প করব না, আমরা বেশ ভেঙে ভেঙে যাব। তো আপনারা আসেন, আপনারা আমাদের সাথে ক্লাস করেন, আশা করি আপনারা যে একদম হাতে কলমে শিখতে পারবেন এবং আপনাদেরকে কিন্তু বিভিন্ন প্রজেক্ট প্রোভাইড করা হবে। তো প্রজেক্ট গুলো করলে কিন্তু আপনারা তখন রিয়েল লাইফের সাথে আপনারা কানেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা নিজেদের ডেটার উপরেও আমাকে যদি কোনো প্রজেক্ট দেখাতে পারেন, সেখানে কিন্তু আমরাও সেখানে আপনাদেরকে হেল্প করে আপনাদেরকে কাজে কিভাবে ইমপ্রুভ করা যায় বা এটাকে কিভাবে আমরা আউটপুট পেতে পারি সেটা দেখাইতে পারবো। তো ইনশাল্লাহ আপনারা হয়তো আপনাদের সাথে জয়েন করবেন, তাহলে আপনাদের সাথে আবার লাইভ ক্লাসে দেখা হবে। সেই ক্ষেত্রে আপনারা ডেটা সলিউশনের ওয়েবসাইটে চেক করবেন আপনাদের সাথে কোনটা অ্যালাইন হয়। তো আর Okay, sir. কোনো কোশ্চেন না থাকলে আমি তাহলে এখন ক্লাসটা এন্ড করে দেবো। Okay, sir. Thank you so much. থ্যাংক ইউ এভরিওয়ান। Okay.